এক্স্যাক্টলি শুনছেন এই মুহূর্তে রেডিও ধ্বনি 91.2 FM। আরজি লিংকের আপনার সঙ্গে আছি বৃহস্পতিবার রাতের স্পেশাল সেগমেন্ট ভয় নিয়ে, যেখানে আমরা ভয়ের জগতের সব ঘটনা আপনাকে শোনাই, বাস্তব জীবনের সত্য ভূতের ঘটনা আপনাকে শোনাই। আর তাই ভয় পেতে হলে থাকতে হবে আমার সঙ্গে ঠিক রাত 12টা পর্যন্ত। অফকোর্স আরজি লিংকের আপনার সাথে ঠিক রাত 12টা পর্যন্ত থাকছে এবং সঙ্গে থাকছেন আমাদের আজকের আয়োজনের অতিথিরা, যারা তাঁদের জীবনের বাস্তব সত্য ভয়ের ঘটনাগুলো শেয়ার করবেন আপনাদের সাথে এই গা ছমছমে রাতে। অবশ্যই আপনাদের এই ঘটনাগুলো ভালো লাগবে। জানিয়ে দিতে চাই, আজকে আমাদের সাথে একদম শুরুতে জয়েন করবেন সর্দার শাহিন। রায়ের বাজার টালি অফিস থেকে তিনি এসেছেন। তিনি তার জীবনের দুটি ভয়াবহ ঘটনা শেয়ার করবেন আপনাদের সাথে, এবং তারপর আমাদের সাথে রয়েছেন রাজীব হরদার। তিনিও রায়ের বাজার থেকে এসেছেন। তিনি 3টি ঘটনা শেয়ার করবেন, এবং সবশেষে সঙ্গে জয়েন করবেন শাহিন আলম। তিনি একজন ব্যবসায়ী এবং এসেছেন সাভার থেকে। আমরা 3 জন অতিথিকে আজকে পেয়েছি আমাদের সাথে। সো আমাদের সাথে জয়েন হওয়ার জন্য তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এই করোনার মধ্যেও তারা এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এবং আজকে তারা তাদের জীবনের বাস্তব সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করবেন। জানিয়ে দিতে চাই কি করে আমাদেরকে মেইল করবেন। অনেকেই জানতে চান যে নিজের ভয়ের ঘটনাগুলো আমাদের কাছে কি করে পাঠাবেন। আপনি মেইল করে পাঠাতে পারেন যদি আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে। আর মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoy@radiodhoni.fm, which is BHOY@radiodhoni RADIODHONI.fm। এই অ্যাড্রেসে লিখে পাঠান আপনার ঘটনা, অথবা চাইলে আপনি মোবাইলে রেকর্ড করে, আপনি সাউন্ড প্রুফ যদি হয় আপনার রেকর্ডিংটা, সেক্ষেত্রে আপনি রেকর্ড করে সেটা আমাদেরকে পাঠিয়ে দিন। আপনার ঘটনা মনোনীত হলে আমরা সেটা অবশ্যই বাজিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পড়ে শোনানোর চেষ্টা করব। তো আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে তার অ্যাড্রেসটি হচ্ছে রেডিও ধ্বনি 91.2 FM। জাস্ট এই লেখাটি লিখে রেডিও ধ্বনি 91.2 FM লিখে সার্চ দিলে ইউটিউবে আপনি আমাদের চ্যানেল পেয়ে যাবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেখানে লাইক কমেন্টস তো করবেনই, এবং নিয়মিত আমাদের সঙ্গেই থাকবেন। অনেক কথা বললাম, এই পর্যায়ে চলে যেতে চাই ঘটনাতে এবং পরিচিত হতে চাই আমাদের আজকের একদম প্রথম অতিথি সর্দার শাহিন। সর্দার শাহিন, আপনাকে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। জি টেঙ্কন ভাই, আপনাকেও স্বাগতম। লিসেনার্স আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই যে ভয়ের ঘটনা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে আসছেন রেডিও ধ্বনির স্টুডিওতে বসে, আপনার কেমন লাগছে, অনুভূতিটা কি? জি খুবই আনন্দ, উৎসাহ ফিল করতেছি, আবার একটু নার্ভাসও লাগতেছে যে প্রথম। নার্ভাস লাগার কিছু নেই, আমরা আসলে আড্ডার ছড়ে এই ঘটনাগুলো শুনি। তো আজকে আপনার কাছ থেকে শুনবো আপনার ঘটনা। অফের শুনছিলাম আমি যে আপনার দুটি বেশ ভয়ের ঘটনা রয়েছে, সেই দুটি ঘটনা আমরা শুনবো আজকে আপনার কাছ থেকে। আপনি একটি অ্যাপ ভিত্তিক ট্রান্সপোর্ট সার্ভিসে আপনি কাজ করেছেন, অ্যাপ ভিত্তিক ট্রান্সপোর্ট সার্ভিস। সেখানে আপনি বাইক চালিয়েছেন, এবং সেই বাইক চালানোকে কেন্দ্র করে প্যাসেঞ্জার যখন আপনি নিয়েছেন এবং তাকে যখন তার গন্তব্যে পৌঁছে দিচ্ছিলেন, এই পুরো জার্নিটার মধ্যে আপনার সাথে একাধিক ঘটনা ঘটে গেছে এবং অদ্ভুত কিছু ব্যাপার ঘটেছে, যেটা একেবারেই অবিশ্বাস্য। আমরা একদম প্রথমে আপনার এই অ্যাপ ভিত্তিক বাইক ট্রান্সপোর্টের ঘটনাটি আমরা শুনবো। জি লিঙ্কন ভাই, আপনাকে ধন্যবাদ ঘটনাটা আমার বলার সুযোগ করে দেওয়ার জন্য। জি প্লিজ। প্রথমে বলে নিতে চাই, আমরা 3 ভাই বোন। তো আমার বড় 2 বোন আছে, আমার বড় বিয়ে হয়ে গেছে, আর আমার বাবা মা একটু বয়স হয়েছে, বৃদ্ধ। তো আমি বিয়ে করেছি, আমার একটা ছোট ছেলে আছে, আর হচ্ছে আমার ওয়াইফ আছে। আমাদের ফ্যামিলিতে এখন হচ্ছে টোটাল আমরা 5 জন। বড় বোন দুটো বিয়ে হয়ে গেছে। তো এখন আমার বাবা মা বিয়ে হয়ে বড় বোনদের বিয়ে হয়ে গেছে। তখন বড় বোনরা যখন ছিল একটু কাজকর্ম জব করে হেল্প করতো, কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেছে তখন তার ওনারা হেল্প করতে পারতেছে না। তো এখন সংসারের যেহেতু আমি একা এক ছেলে, সেহেতু আমাকেই সবকিছু আর কি হাল ধরতে হয়েছে। তো
আপনার ওই বাবা মা বৃদ্ধ, কাজ করতে পারতেছে না, আমার সংসার আছে, এখন কি করব আসলে ভেবে চিনতে পাচ্ছিলাম না। আর আমি আসলে ওরকম কোনো অভিজ্ঞতা ওরকম নেই যে আসলে আমি কি করব না করবো, জাস্ট খালি আমি বাইকটা চালিয়ে পারতাম আর কিচ্ছু করতে পারতাম না। তো ভাবলাম যে কি করি, তো কোনো অভিজ্ঞতাও নাই, কি করব না করব, এরকম চিন্তা করতে করতে চিন্তা করলাম নিজের অল্প কিছু ক্যাশ ছিল লিঙ্কন ভাই। আচ্ছা, ওই ক্যাশ দিয়ে তো চিন্তা করলাম যে আমি যেহেতু বাইক চালাইতে পারি আর এখন অ্যাপ ভিত্তিক চলতেছে, তো আমি একটা এখন বাইক নিয়ে নেই। বাইকে তো সবাই বলতেছে না অ্যাপ ভিত্তিক ভালোই চলতেছে। তো আমি আসলে সবার থেকে আমার ফ্রেন্ড যারা আছে তাদের কাছে আমি এই জিনিসটা শেয়ার করবো, বললো যে হ্যাঁ তুই নিতে পারিস, সমস্যা নাই, আমরা তো চলতেছি, তুই পারবি, ইনশাল্লাহ পারবি, তুই নিয়ে নে। আমি একটা বাইক কিনে নিলাম। বাইক কিনে নিয়ে চলতেছিল লিঙ্কন ভাই, দেখলাম যে না ভালোই আপনার চলতেছে, যে ভালোই 800 1000 এরকমই মোটামুটি এক এক সময় মোটামুটি একটা সলিড ইনকাম হচ্ছে যেটা দিয়ে আপনি চলতে পারছিলেন। হ্যাঁ চলতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিলাম। তো একদিন রাত্রে আপনার আমার চালাতে রাত্রে আপনার আনুমানিক তখন কয়টা হবে, 11টা 11:30 হবে। তো আপনার একটা ফোন আসলো আপনার ওই মিরপুর থেকে, মিরপুর আপনার ওই 2 নম্বর থেকে। তো মিরপুর 2-এ ওইখানে কল আসলো, পরে আমি ওইখান থেকে একজন মহিলাকে, মানে মহিলা যাত্রী, হ্যাঁ মহিলা যাত্রী ছিল, উনাকে আমি ওইখান থেকে যেই লোকেশন মিরপুর 2 দিয়েছিল ওখানে গিয়েছি। উনি পরে আপনার 5 মিনিটের মধ্যে নেমে আসছে, হ্যাঁ উঠিয়ে নিয়ে আসছি। তো উনি প্রথমেই ভালোভাবে বসছিল, মানে পিছনে একটা ওই যে আপনার বাইকের যে ব্যাকলাইটের উপরটা স্ট্যান্ড হ্যান্ডেলের উপরে থাকে, ওইখানে হাত দিয়ে বসে। কিছুক্ষণ পরে যাওয়ার পরে আপনার সে আমার সরাসরি আমার একটা কাঁধে হাত দিল। আমি একটু না কিরকম ভাবতেছিলাম, একটা মহিলা কিন্তু সাধারণত কোনো ড্রাইভারের যে বাইক চালায়, যে রাইড করে, তার কাঁধে কিন্তু হাত দেয় না, কিন্তু উনি আপনার কাঁধে হাত দিয়েছিলেন। কাঁধে হাত দিয়েছিল। আচ্ছা, আমার কাছে জিনিসটা খুব অদ্ভুত লেগেছিল যে হঠাৎ করে উনি কাঁধে, তো উনি আসলে আমি কিছু মনে করিনি, কারণ আবার কিছু বলতে গেলে যদি উনি মাইন্ড করে, এই জন্য আমি আসলে বললাম না, কিছু বলিনি। তো উনি আমার সাথে ভালোই কথাবার্তা বলতেছিল যে আপনার নাম কি, বা বাড়ি ঘর কোথায়, বা আপনার ফ্যামিলিতে কে কে আছে, এরকম ডিটেলস আর কি আলাপ করতেছিল। আমি ওনার সাথে ভালোই কথাবার্তা বলতেছিলাম। তো এরকম প্রায় কিছুক্ষণ গেতে গেতে তো উনি আসলে রাত হয়েছিল, তো রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। তো আমি আর লুকিংয়ে ফলো করিনি, আপনার রাত হয়ে গেলে কিন্তু মানুষ একটু ফাঁকা ভাবে অতটা খেয়াল করে না। তো আমি আর জ্যামজট ছিল না দেখে লুকিং এত লুকিং গ্লাসে খেয়াল করিনি। তো আপনার ওই আমি তো ওনার সাথে কথা বলতে বলতেই যাচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখলাম কি আমার কাঁধটা আস্তে আস্তে ভার হয়ে যাচ্ছে, মানে কাঁধের মধ্যে আপনি মানে হ্যাঁ এটা ওজন অনুভব করছেন, 8 থেকে 10 কেজির মতন একটা জাস্ট অনুভব এরকম করতেছিলাম যে ভার হয়ে যাচ্ছে, আর এমন একটা ঠান্ডা একটা অনুভূতি করতেছিলাম। তো আপনার আমি পরে ওনার সাথে ওরকম কথা বলতে বলতে যে আমি মানে একটা ভার বেড়ে যাইতেছিল, আপনার যেমন আস্তে আস্তে ভারটা বাড়তেই থাকে, 12 কেজি এরকম হয়ে যেত। তো একটা মানে বাইক চালানোর অবস্থা কিন্তু বেশি একটা ভার ওয়েট করা সম্ভব না। তো আমার খুব খারাপ লাগতেছিল। পরে ওনাকে বললাম যে আপা আপনি হাতটা একটু সরায় রাখেন। তো উনি বলল কেন, আপনার সমস্যা কি, মানে একটু কেমন জানি একটা কণ্ঠ। ওনার সাথে যে আমি ফোনে উনাকে আমাকে ফোন দিয়েছিল, ফোনে কথা বললাম, তো মানে ওরকম না, ভয়েসটা একটু মোটা কণ্ঠের, মানে একটু কেমন জানি অনুভূতি করতেছিল, রুডলি ব্যবহার করেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওনার ওই কথাটা শুনে আমি আসলে তখন এই মানে ওনার আমি লুকিং গ্লাসে তাকাইলাম, তাকাই দিয়ে আমার বাইকের পিছনে কিছু নেই, কেউই নেই। এই ছিল ওরকম ভাই আমার ঘটনা। তার মানে আপনি এতক্ষণ ধরে যে যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন এবং আপনার পেছনে যিনি বসেছিলেন, যিনি আপনার কাঁধের উপরে হাত দিয়ে রেখেছিলেন, কথোপকথন হচ্ছিল, তিনি আপনাকে জিজ্ঞেস করছিলেন যে আপনি কি করেন, এবং আপনিও বিরক্ত প্রকাশ করছিলেন যে তিনি আপনার গায়ে হাত দিয়েছে বা কাঁধে হাত দিয়েছে, এবং সব শেষে গিয়ে আপনি যেটা দেখলেন যে সে যাত্রী আসলে নেই, কেউ নেই আমার বাইকে, হ্যাঁ ভ্যানিশ, কেউ নেই আমার বাইকে। দ্যাটস ইন্টারেস্টিং। শুনছিলাম আমরা সর্দার শাহিনের প্রথম ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এনিওয়ে, আমাদের সঙ্গে আছেন সর্দার শাহিন। আমরা তার পরবর্তী ঘটনাতে চলে যেতে চাইছি। সর্দার শাহিন, আপনার কবরস্থানের একটি ঘটনা রয়েছে। আমরা অনেক সময় অনেকেই বলে থাকেন যে কবরস্থান
এবং কবরস্থানের আশেপাশে নানান ধরনের ঘটনা ঘটে। আবার কেউ কেউ বলে থাকেন যে কবরস্থান আসলে পবিত্র জায়গা, সেখানে কোনো ধরনের ঘটনা ঘটে না। আসলে আমরা জানি না যে কবরস্থানে ঘটনা ঘটা বা না ঘটা কোনটা সঠিক, তবে আপনার ঘটনা রয়েছে। অনেকেই বলেন কবরস্থানে অনেক ধরনের ঘটনা থাকে অনেকে। সো আপনি একটি ঘটনার কথা আমাকে জানিয়েছিলেন অফ এয়ারে, সো আমরা সেই কবরস্থানের ঘটনাটা আমরা শুনবো এবার। এটা হচ্ছে আমার এক কাজিন, আসলে বলতে খুব কষ্ট হচ্ছে জি। যে আমার কাজিনের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক ছিল, সে আচ্ছা। মারা গেছে, আল্লাহ তাকে বেস্তি নসিব করুক। আচ্ছা। তো ওকে নিয়ে এই ঘটনাটা, তো ওকে আমি খুব ভালোবাসতাম। আচ্ছা। তো আমার ওই কাজিন ছিল আমার বড় ভাই, তো ওনার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল। আমার এই ঘটনাটা হচ্ছে লিঙ্কন ভাই একটু আপনাদের গ্রামের বাড়ি, তো এই যেখানকার ঘটনা সেখানের একটা কবরস্থানকে নিয়ে ঘটনা আসে। কবরস্থানের লোক ইয়ার বিবরণটা আমি দিচ্ছি যে কবরস্থানটা এরকম যে আপনার এই আশেপাশে সব ক্ষেতের জমি, ধানি জমি, মাঝখানে একটা কবরস্থান। আচ্ছা। এরকম আশেপাশে অনেক গাছগাছালি, অনেক মানে একটু 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 অন্ধকার টাইপের, মানে অনেক গাছগাছালি, তো একটু একটু দিনের বেলা একটু অন্ধকার অন্ধকার এরকম আর কি। তো আমার এই কাজিন মারা গিয়েছে আপনার, এটা 2004-05 দিকে ঘটনা হবে। 2004-05 বেশ অনেকদিন আগের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি আসলে আমিও ততটা আসলে তখন বুঝি না। তো কিছু আর কি আমার মানে মোটামুটি একবার বুঝি না, তাও না বুঝি আর কি আমি ওই সময়। তো তখন আমি আবার মাদ্রাসা লাইনে ছিলাম, মাদ্রাসায় পড়ালেখা করতাম। আমি গ্রামের বাড়ি থাকতাম তখন, আমার গ্রামের বাড়ি মাদারীপুর, শিবচর থানা। তো আমার ওই কাজিন মারা গিয়েছে, তো আমরা তো কবর ওকে দিয়ে আসার পরে আপনার আমি তো খুব ভালোবাসতাম, এই জন্য 4-5 দিন পরে আমার আসলে ওকে খুব খারাপ লাগতেছিল। তো আপনার সময়টা ছিল 4টা-5টা হবে বিকেল, 4টা-5টা হবে আপনার। ওই 4টা-5টার দিকে আমার মনটা খুব খারাপ লাগতেছিল, ওর জন্য আমার খুবই কষ্ট লাগতেছিল। তো এই জন্য আমি তো চিন্তা করলাম যে তাহলে যাই, ওর কবরটা দেখে আসি। ওরে তার দেখতে পারবো না, তো দুনিয়া ছেড়ে চলেই গেছে, তো ওর কবরটা জিয়ারত করে আসি। তো এই চিন্তা ভাবনা করে আমি আপনার ওই কবরস্থানের দিকে হাঁটা দিলাম। আমার বাড়ির থেকে আপনার 10 মিনিট লাগে হেঁটে যেতে। তো হেঁটে হেঁটে কবরস্থান দিকে যাচ্ছি, তো কবরস্থানে তখন লোকও ছিল না। গ্রামের বাড়ি তো আপনার এমনি রাস্তাঘাট ফাঁকা থাকে, তো কবরস্থানের লোকও ছিল না, 2-3জন এরকম লোক ছিল। আর আপনার কবরস্থান 2-3জন লোক দূরে, আমার কাছাকাছি ছিল না, দূরে দূরে লোক ছিল। তো আমি ওর কবরস্থানে গিয়ে আপনার জিয়ারত, যে একটা চিহ্ন দেয় যে আপনার কেউ গাছ দিয়ে দেয়, কেউ একটা আপনার ওই কেউ নিম প্লেটের মধ্যে লিখে দেয়, এক একজন এক একভাবে চিহ্ন দেয়। তো আপনার ওই যে আমরা একটা গাছ দিয়ে আপনার ওই ছোট্ট একটা কোরো গাছ লাগিয়ে ওইখানে চিহ্ন দিয়ে রেখেছিলাম, মানে নিশানা যেটাকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, নিশানা, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি নিশানা, ওইটা দিয়ে চিহ্ন রেখেছিলাম। তো দেখলাম যে কোরো গাছটা পরে আপনার ওই মরে রয়েছে, মানে কেউ হয়তো ফালাই দিছে না, বাতাসে পড়ে গেছে, এটা আমরা জানি না, তো পড়ে গেছে। তো আমি ওই ওই আপনার ওই পরে ওইটারে করলাম আপনার ওই উঠাই দিলাম, উঠাই দিয়া জিয়ারত করলাম। জিয়ারত করে পরে চলে যেতে লইছি। আবার কি মনে করে জানি আপনার পিছনে তাকাইলাম, দেখলাম যে ওইটা আপনার ওই যে নিশানাটা ওটা আবার পড়ে গেছে। পরে আমি উঠায়া পরে আপনার চলে আসছি। আচ্ছা, মানে ঠিক করে আবার ঠিক করে পড়ে গেছে, পরে আবার ঠিক করে দিয়ে চলে আসছি। তো চলে আসার পরে আপনার আমার একটু কেমন লাগতেছিল, নিশানাটা উঠাই দিলাম, ভালো করে গাঁথলাম, কিন্তু পড়ে গেল। মানে ওইটাই আমার মনের ভিতরে একটু আরো কবরস্থানের ব্যাপার, মানে একটু আমার কেমন জানি লাগতেছিল, একটু গা ছমছমে ব্যাপার কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার একটু গাছগাছালি বেশি, একটু দিনের বেলায় অন্ধকার থাকে, মানে আমার খুব কেমন একটা এইটার মধ্যে খালি মনের মধ্যে খালি ঘুরপাক খাইতেছে এইটাই, যে এত শক্ত করে গুই করে রাখলাম, এটা পড়ে গেল। তো আর ও আসার সময় আপনার আর একটা ঘটনা বলছে, সরি আমি আসলে বলতে ভুলে গেছি, যে আসার সময় বললো যে তোকেও আসতে হবে।
মানে এই বিষয়টা আর ওই যে আপনার ইয়েটা যে পরে ইয়েটা এই জিনিসটা আমি দুইটা মনের মধ্যে খুব লাগতেছিল, তো মানে ঘুরপাক খাচ্ছিল এইটাই। তো আপনার পরে রাত্রে আমি কোন রকমে শুইলাম, শোয়ার পরে আমাকে আমার ওই কাজিন বলতেছে যে তুই যার যার কাছে যত অন্যায় করছিস, যার যার কাছে যত ওই খারাপ কাজ করছিস, তাদের সবার কাছে তুই ক্ষমা চেয়ে নে, তোরও 100 আসতে হবে, আমার পথে পথিক হতে হবে। আপনি আপনি এই কণ্ঠস্বরটা শুনতে পাচ্ছিলেন, এই কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি তখন শুয়ে আছি আর কি, ঘুমের ঘরে, তখন আমি ঘুমিয়ে গেছি। আচ্ছা। তো তখন বলতেছে যে তোরও এই পথের পথিকস্থ হতে হবে, তুই যার যার কাছে যা করেছিস মাপ চেয়ে নে। জি। তো এই ছিল লিঙ্কন ভাই আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনা এবং সর্বশেষ ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সর্দার শাহিনের ঘটনা আমরা শুনছিলাম, রায়ের বাজার টারি অফিস থেকে তিনি এসেছেন, পেশায় একজন অ্যাপভিত্তিক ট্রান্সপোর্ট চালক এবং চমৎকার একজন মানুষ। দুটি ঘটনা আমাদের সঙ্গে আজকে শেয়ার করলেন। এই পর্যায়ে আমরা নতুন অতিথির কাছে যাব। আমাদের সঙ্গে আছেন রাজীব হাওলাদার, রায়ের বাজার থেকে তিনি এসেছেন, আমরা তার সঙ্গে পরিচিত হই। রাজীব ভাই, আপনাকে মাইক্রোফোনে স্বাগত। আসসালামু আলাইকুম লিঙ্কন ভাই, সুযোগ দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোনের কাছে কথা বলতে হবে। জি, হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার একেবারে প্রথম ঘটনাটি শ্মশানের ঘটনা। আমরা জানি যে হিন্দুরা মারা গেলে তাদেরকে শ্মশানে পোড়ানো হয়, শ্মশান ঘাটে পোড়ানো হয় এবং তারপর সেখান থেকে ছাই তুলে নিয়ে তারপর সেটা কোনো এক পবিত্র স্থানে, পবিত্র নদীতে সেটা আসলে সেখানে সমর্পণ করা হয় আত্মার শান্তির জন্য। আমরা অনেক রকমের ঘটনা শুনি শ্মশান ঘাট নিয়ে, শ্মশানে দাহ করাকে নিয়ে নানান ধরনের ভয়ের ঘটনা কিন্তু প্রচলন রয়েছে, অনেকেই বলে থাকেন। এবং গত সপ্তাহেও আমি কাউকে পেয়েছি যারা শ্মশানের ঘটনা শুনতে আগ্রহ প্রকাশ করেছেন। সো আপনার মাধ্যমে আপনার এই শ্মশানের ঘটনাটি আমরা শুনতে চাই। শ্মশান বলতে আমাদের এলাকায় একটা শ্মশান আছে, তো আমি যাইতাম না, পরে একজনে বলছে আমাদের বাসার পাশে। জি। তো আমাদের বাসার পাশে, তো তখন প্রায় 9:30 এরকম বাজে। আচ্ছা, মানে আপনাকে যেতে বলেছে শ্মশানে? হ্যাঁ। কি কারণে যেতে বলেছে? ওই যে পড়তেছে দেখে পরে আমি গেছি, দেখি কখনো দেখি নাই, ঠিক আছে, পাশে যেতে আগ্রহ থেকে আপনি শ্মশান ঘাটে গেছেন যে সেখানে কি ঘটে সেটা দেখার জন্য। সেটার জন্য, মানে ওখানে আবার অনেকে যায় না, মানে যাওয়া নিষেধ, সবসময় বাউন্ডারি দেওয়া থাকে। তো আমার অনেক ইচ্ছা ছিল যাওয়ার জন্য, তো এবার একটু সুযোগ পাইছি। ঘটনাটা হয়েছে পরে আমি ওই জায়গায় যাই, পরে দেখলাম, তো আজকে তাহলে দেখবো কিভাবে শ্মশান, কিভাবে মানুষ পড়ে। জি, ঠিক আছে। তো আমি অনেকক্ষণ দেখছি, দেখার পরে দেখি যে মানুষ পড়ে আস্তে আস্তে, আর দেখি রক টান খায়, পরে দিয়ে আস্তে আস্তে মানুষ আস্তে আস্তে পড়ে। তো ওইটা দেখে আমার খুবই একটা ভয় লাগছে, মানে চোখের ভিতরে মানে কেমন জানি আমার লাগতেছে যে মানুষ এইভাবে পড়ে, ঠিক আছে। তো আমি অনেকক্ষণ দেখছি, পরে দেখি মানুষ উল্টায় আবার লাভ দেয়, যে সময় মানুষটা যে সময় পুরো অর্ধেক প্রায় শেষের দিকে, তখন দেখি টাস টাস করে শব্দ হয়। তো ওই শব্দটা, ওই একটা যে শব্দের যেই ওই মানুষ পড়লো কিন্তু লাস্টে শব্দ হইলে ওইটা একটা সিটটা বিটটা যায়, তো ওইটা আমার শরীরে সিটটা আইছে। তো আইসে মতন আমি আর ওখানে ছিলাম না, যে এই জায়গাটা আসলে থাকাটা তাহলে রিক্স আমার জন্য। ঠিক আছে, যে শ্মশান কখন আসি নাই, আর এই সিটটা এইগুলো শরীরে আমার শরীরে আসছে, ঠিক আছে। আমি অর্ধেক প্রায় দেখা শেষ, লাস্ট মুহূর্ত যে সময় তখন আমার ওই শরীরে ওইটা সিটটা আইছে। তো আমি আর কিছু মনে না করে আমি বাসায় চলে গেছি। আমি আর ওগুলা কারো বলি নাই, আমার বাপ মারে বা কারো বললে এরা আবার বলবে যে তোর যারা যেতে না বলছি, তুই গেছিস, তুই অনেক আগের থেকে জানো সেই জায়গাটা শ্মশান এলাকায়, ঠিক আছে, তুই আজকে তোর তো আগে না বলছি। তা আমি আর ওই ঘটনা ওইটা শরীরে যে পড়ছে আমি আর কারো বলি নাই। তো এই অবস্থা রাইতে আমি ঘুমাই গেছি রাইতে ঘুমাই গেছি মতন দেখি রাইতে আমার ডাকে, ঠিক আছে। আমার তো দেখা শরীর মানে খুবই, তা আমি মনে করছি এগুলো মনে হয় এমনি। তো আমি আবার তাকাই দেখি না কিছুই না, পরে আবার ঘুমাইছি আমি। আচ্ছা। তো আবার যে সঙ্গে চোখ মিলা ঘুমাইছি, আর 10-15 মিনিট পরে দেখি আমার ডাক্কা বলে যে তুই ওই জায়গায় গেছস, ঠিক আছে, তো তুই আইসা পর এই জায়গায় আস, আমার শ্মশানে ডাকে। আচ্ছা, ঠিক আছে। আমি তো মানে আবার ঘুমিতে উঠতে গেছি ফাল দিয়া। আচ্ছা। তো ওইটা আমি কই এটা কি হইতেছে আমার সাথে, খালি কি এটা আমার সাথে হইতেছে না আরো কারোর সাথে হইতেছে। তো আমি ওই জিনিসটা খুবই ভয় পাইছি আমি। আচ্ছা। যে
যে এই জিনিসটা হইতেছে আমার সাথে। পরে আমি আবার ঘুমাই গেছি। পরে ঘুমাই গেছি মতন রাইতে দেখি আবার 3-4টার দিকে দেখি যে আমারে সাদা একটা কাপুন, সাদা কাপুনে আমারে বলতেছে যে তুই শ্মশানে তোরা আসতে বলছি, তুই আসলি না। ঠিক আছে, আপনি কি এই যে আপনি যেগুলো দেখলেন, যা যা দেখলেন, এটা কি আপনি দেখলেন নাকি আপনি কল্পনা করলেন নাকি স্বপ্নের মধ্যে আসলো? আমি ঘুমাই থেকেই স্বপ্নে আমার দেখাইতেছে। আচ্ছা, স্বপ্নে আপনাকে দেখাচ্ছে। হ্যাঁ। তারপরে সেই সাদা কাফনওয়ালা মানুষটা কি বললো? সাদা কাফনওয়ালা বলতেছে যে তুমি শ্মশানে আসতে বলছি তোমারে, তুমি আসলা না। জি। আমি তুই অবস্থায় আবার উঠছি, ওইটা তো সিরিয়াস ভয়। তো এরপরে আর কারো বলি নাই। এরপরের দিনকা এরকম গেল, তারপরের দিনকা দিয়ে আমার শরীরে একটু জ্বর জ্বর ভাব ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আমি এই জিনিসটা আর কি বলবো, টেনশন ছিলাম যে কারো বলবো কিনা, বাইয়া করবো কিনা। পরে দেখি না, এই জিনিসটা আমি একজনের বলি। পরে একজনের বলছি, আমার ওই আত্মীয় আছে, ওনারে বলছি। তো উনি বলছে যে ঠিক আছে, তোমার একজন কবিরাজ আছে, ওই কবিরের কাছে তোমার নিয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে। পরে দেখি না, উনি কবিরাজের কাছে নিয়ে গেছে আমাকে। তোর নিয়ে যাওয়ার পরে কবিরাজ বলতেছে যে হ্যাঁ, ওই তো এরকম শ্মশানে গেছে, ওর সাথে তো একটা জিনিস আইছে, এখন তো এটা তো দূর করতে হবে। এটা আমার বলতেছিল ওই যে ওই লোকটা কবিরাজ। আচ্ছা। তো আমি তো অনেক টেনশনে পড়ে গেছি গা। পরে যাই হোক, রাইতে আবার ঘুমাইছি। ঘুমানোর ঘরে উঠটা দেখি কি, মানে আমার সামনে আইসা আমারে টানে, হাত দুইটা টানতেছে আমারে। তো আমি আরো ঘুমিয়ে গেছি গা, হাত দুইটা টানতেছে। তো আমি আর উঠি না ঘুমের থেকে। আমি তো সিরিয়াস ভয়ে ছিলাম যে এমনি তো কবিরাজের কাছে গেলাম, উনি বলছে যে আমার নাকি বলে ধরছে। তো আমি, সে আমার দুইটা টানতেছে আর বলতেছে তুই আয় শ্মশানে, শ্মশানে নিয়ে যাম। আমি তো সিরিয়াস ভয় পেয়ে গেছি গা। পরে যাই হোক লাভ দিয়ে উঠছি, উঠটা দেখি না, কিছুই না। পরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি গা। পরে বলছি সবারে যে এরকম আমার সাথে এগুলো হইতেছে। পরে ওনারা কবিরাজের কাছে নিয়ে গেছে আমাকে। নিয়ে যাওয়ার পরে বলতেছে যে হ্যাঁ, ওর সাথে এগুলো আইছে, তো আমরা ওরে তাবিজ টাবিজ দিয়ে দেই, তো ওর সাথে আর আসবে না। এই আমার ঘটনা। পরে এরপরে আসলে আর কোনো ঘটনা ঘটেনি না, তারপরে আর আমার সাথে আর ওরকম কিছু আপনি স্বপ্নে বা কল্পনাতে আপনি দেখেননি? কেউ এসে আপনাকে আর ডাকেনি? না, আর ডাকেনি। কবিরাজে রাজীব হাওলাদারের প্রথম ঘটনা আমরা শুনলাম, শ্মশানের ঘটনা, তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তিনি শ্মশানে যান আগ্রহ থেকে, শ্মশানে কি করে মরা দাহ করা হয় সেটা দেখার জন্য। আর সেখান থেকে ফিরে আসার পরে বারবার তিনি স্বপ্নের মধ্যে কাউকে দেখতে পান, যিনি কাফন পরা অবস্থায় থাকেন এবং তাকে ডাকেন যে এই শ্মশানে আবার তুই আয়, তুই আয়, তুই আয়। এনিওয়ে, রাজীব হাওলাদার, ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে আছেন রাজীব হাওলাদার। আমরা তার শ্মশানের ঘটনাটি শুনলাম, আমরা তার আরো একটি ঘটনা শুনব। জিনের যে ঘটনাটি আপনার রয়েছে সেই ঘটনাটি আমরা একটু শুনে আসি, চলুন। জিনের ঘটনা বলতে আমার এক ফ্রেন্ড, জি, তো ওর ছোট বোন এর সাথে ইয়াটা হয়েছে, জি, যে ওর ছোট বোন মানে ছোটবেলার থেকেই মাদ্রাসা করতো। ওই ঘটনাটাই আমার কাছে শেয়ার করছে। তো জি বলেন। জি, মাদ্রাসা পড়তো। জি জি, মাদ্রাসা পড়তেন। জি, ছোটবেলা থেকে মাদ্রাসা পড়তো। আচ্ছা। তো ওই মাদ্রাসা পড়ার থেকে ওর সাথে একটা জিন ছিল। আচ্ছা আচ্ছা। তো ওই জিনটা ওর সাথে ছিল। তো হ্যাঁ, জিনটা ওর সাথে ছিল। তো হঠাৎ করে আমার কাছে বলছে যে এরকম আমার বোনের সাথে একটা জিন আছে। তো আমি বলছি তো জিনটা আছে, জিনটা কিভাবে আসলো? তো বলছে যে জিনটা তো আমার বোনের সাথে অনেক আগের থেকে ছিল, মসজিদে মাদ্রাসা পড়তো, ওই মসজিদের থেকে জিনটা আইতো। তো আমি বলছি যে জিনটা তো একদিন কি করে এরকম আর বললাম শয়তানি করে, যে তাহলে একদিন ওর সাথে যাবো, যে আমি দেখা সাক্ষাৎ করবো, তো জিনটা কেমনে কি। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি আমার বোনের সাথে নিয়ে যাবো, না নিয়ে তোরে পরে পরিচয় করে দিব। তো আমি গেলাম, আমার নিয়ে গেছে একদিন জিনের ওই ইয়ার সাথে। তো আর আমি বললাম যে তোমার সাথে বলে এরকম জিন আছে, তো জিনটা কেমনে কি। তো বলছে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একদিন, এখন তো না, একদিন আপনি আইসেন, আসলে আপনার জিনের ইয়াটা আপনারা দেখাবো। আচ্ছা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে একদিন এরকম গেল মানে আর বলতেছে না, যে আমার সময় দিতেছে না, যে জিনের যে ইয়াটা। আচ্ছা। পরে আমার এক লোক
আমার ঘনিষ্ঠ আত্মীয়। তো উনি আবার লোক হারাই গেছে গা। তো উনি হারাই গেছে মতন পরে উনি বলছে যে এরকম এরকম জিনে নাকি বা এরকম পরিচিত লোক থাকলে নাকি খুঁজা পার করে লোক। আচ্ছা। তো ওর কাছে আমি গেলাম যে এরকম এরকম আমার তো একজন পরিচিত লোক হারাই গেছে, তোমার তো জিন আছে, তুমি একটু দেখো, একটু খোঁজ নিয়া যে ওই লোকের খুঁজা পাওয়া যায় কিনা, সে কোথায় আছে। তো আমি ওই লোকের নিয়ে গেছি। তো ওই লোকে ওনারে হেভি রিকোয়েস্ট করে বলছে, পরে বলছে আচ্ছা ঠিক আছে আপনি এই লোকের নিয়েছেন, তাহলে আপনি এখানে বসেন। রুমের ভিতরে নিল, নিয়ে আমগো বসতে দিল। তো আমরা বসলাম। খুব অন্ধকার একটা রুম। তো উনি ওই রুমে আমগো বসতে দিছে। তো এর ভিতরে বলছে যে আপনারা কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে। আমরা দুজন ছিল, কেউ কোনো কথা বলবেন না। তাই আমি বলছি যে কথা বলবো না, তাহলে আমরা বুঝবো কেমনে যে জিন আসলো না কি আসলো বা কিভাবে, তাই আমরা কার সাথে কথা বলবো। তো উনি বলছে আপনি আমার সাথে কথা বলবেন, ঠিক আছে, কিন্তু যে সময় আসবো তখন আপনারা ভয় ঠয় পায়েন না। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো আমার যে লোক, ওই লোকে বসে ছিল আর আমি, তো ঠিক 10 মিনিট না জানি 15 মিনিট পর, 10-15 মিনিট পর তারপরে তো ওই হঠাৎ করে দেখি এমন ভাবে একটা বিকট শব্দ হইলো, আর আমার একটা ঠান্ডা একটা অনুভূতি বাতাস আইলো, মানে শরীরটা দিয়ে পুরাই ঠান্ডা হয়ে গেছে। তো তখন আমি মনে করছি মনে হয় এখন তাইলে মনে হয় জিন আসছে, যেটা একটু শব্দ হইছে, আবার একটা ঠান্ডা একটা হাওয়া অনুভব করলেন, একটা শব্দ শুনতে পেলেন। হ্যাঁ, এবং মনে হলো যে শরীর আবার এমনি ঠান্ডা, একদম ঠান্ডা হয়ে গেছে শরীর। তো আমি তখন মনে করছি মনে হয় এখন সত্যি সত্যি মনে হয় জিন ঠিন বা এরকম কোনো কিছু আইছে। তো আমি আর কোনো কথা বলি না ওনার সাথে। তো আমি 2-1 মিনিট চুপ করেছিলাম। তো ওনার আমি জিজ্ঞাসা করলাম যে তো কি কিছু বলতেছেন না আপনি, তো কিছু বলেন। তো উনি বলতেছে যে আপনাকে বলছিলাম চুপ করতে। তো এখন আমি হ্যাঁ চুপ তো বলতে করছেন, কিন্তু উনি আসছে কিনা বা ইয়া, তখন দেখি ওনার কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। আমি তো খুব ঘাবড়ে গেছি যে উনি এই কথা বললো, এখন আবার বলতেছে আপনারা চুপ করেন বললাম, এখন আবার কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে মানে এখন আমি মানে ওনারা নিয়ে খুব বিপদে আছে। আমি কি হ্যাঁ ওনারা তো নিয়ে আইসে, আবার ওনার কিছু যদি হয় তখন তো উনি বলবো যে তুমি কোন জায়গায় নিয়ে আইসো, ঠিক আছে। এখন আমি কি যে করবো, মানে ওনার কণ্ঠ শুনলে মানে কেমন জানি মনে হয়, মানে ভাঙ্গা ভাঙ্গা একটা কণ্ঠ, ঠিক আছে। আর কণ্ঠটা এমন ভাবে মানে ভাঙ্গা কণ্ঠ, আবার একটু চিকন চিকন কণ্ঠ। তা আমি চিকন কণ্ঠ তো আর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ তো এমন না। তো যাই হোক আমি খুবই ভয় পেয়েছিলাম। তো দেখলাম উনি ছিল একটু দূরে। তো দেখলাম ওই কালা একটা পোশাক আর ছায়া, মানে নিচের দিকে কালা উপর দিকে সাদা। তো এরকম একটা পোশাক ওনার শরীরে যে সময় ঢুকছে, ওরকম কোনো পোশাক আমি ওনার শরীরে দেখিনি। আচ্ছা, ঠিক আছে। যে সময় সে আমাদের সাথে ঢুকছে, ঢুকে যে বসিয়া ইয়া করছে, তখন আমি এই লোক জিন কিনা কে জানে। তা আমি একবার চিন্তা করলাম যে ওনারা শুয়ে দেই, উনি কি আসলে কি কথা বলতেছে না কই কথা বলতেছে আমার সাথে। তো আবার চিন্তা করলাম না, এই জায়গায় আবার শুয়ে উঠে আবার যদি কিছু বলে ঠলে বা আবার উনি যদি ওনার সাথে যদি বর কইরা থাকে জিন টিন, তখন দেখা যায় আমার কিনা আবার কিছু একটা যদি কইরা ঠেটা ফেলায় আমার এই জায়গায়, আমি তো একা, আমার কে আর অন্ধকার এই জায়গায়। তখন আমি আর ইয়া করলাম না যে ঠিক আছে তাহলে। তখন ওরা বললাম যে আচ্ছা তাহলে ওই লোকের কি আপনি পাইছেন খুঁজা, ওই লোক কোথায় আছে, কোন জায়গায় আছে। তো উনি বলতেছে হ্যাঁ ওই লোক এমুক জায়গায় আছে, তো এমুক জায়গায় গেলে ওনারা পাইবেন। আচ্ছা। তো আমরা বললাম তো ঠিক আছে তাহলে আমরা তাহলে চলে যাই, ঠিক আছে। না আপনারা চলে যাবেন, এটা বলতেছেন যে আপনারা চলে যাবেন। আমি না আপনার কণ্ঠ তো এখন কেমন চালা জানি লাগতেছে, আগে তো এই কণ্ঠ ছিল না আপনার। না না আপনি ইয়া করেন না, মানে হাসা হাসা কথা বলতেছে, ঠিক আছে। যে না হাসা হাসা এমন ভাবে হাসা হাসা কথা বলতেছে, মানে আমি তো আরো ভয় পেয়ে গেছি যে এটা উনি কি বলতেছে, ঠিক আছে। আমি না আমরা চলে যাই, আপনি ঠিকানা দিচ্ছেন, ঠিক আছে, আপনার যে ভাইয়ের সাথে আমি কথা বলবো না, ঠিক আছে, আপনি এখন চলে যাই। পরে আমরা তাড়াতাড়ি চলে আই জায়গা থেকে আইসা পড়ছি। এই আমার জিনের ইয়াটা। ধন্যবাদ আপনাকে রাজীব হাওলাদার, আপনার দ্বিতীয় ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আরজে লিংকের আপনার সাথে আছি আপনার ভয় বন্ধু হয়ে। শোনাচ্ছি আপনাকে রিয়েল লাইফ হরর ইনসিডেন্টস, এবং আশা করছি আজকের ঘটনাগুলো আপনার ভালো লাগছে এবং পরবর্তী যে ঘটনাগুলো আছে সেগুলো আশা করছি আরো বেশি ভালো লাগবে। আমরা আজকের আয়োজনের তৃতীয় অতিথি যিনি আছেন তার সাথে এবার পরিচিত হব। আমাদের সঙ্গে আছেন শাহিন আলম।
একজন ব্যবসায়ী, সাভার থেকে অনেক দূর থেকে তিনি এসেছেন। এই পর্যায়ে শাহিন ভাই, আপনাকে মাইক্রোফোনে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। শাহিন ভাই, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো। অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা। জি, অবশ্যই প্রায় 2.5 বছর থেকে 3 বছর বা 2 বছর এরকম পরে। 2.5 বছর আগে শাহিন ভাই ভয়ে এসেছিলেন, তিনি তার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন এবং পরবর্তীতে আজকে আবার 2.5 বছর পর তিনি এসেছেন তার নিজের কিছু ঘটনা শেয়ার করার জন্য। শাহিন ভাই, একদম প্রথমে আমরা আসলে কোন ঘটনাটি শুনবো? জি, আমি বলছিলাম যেটা, এটা আমার এক খালার ঘটনা আর কি, আমি বলবো। জি, আমরা শুরু করি। হ্যাঁ, অবশ্যই আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। প্লিজ। তো আমার খালার যে ঘটনাটা বলবো, আমার খালাতো ভাইয়ের থেকেই আমি এই ঘটনাটা শুনছি, কিন্তু অবশ্যই আমি ঘটনাটা নিজে দেখি নাই, নিজে পাশে থাকি নাই। ওর কাছ থেকে আমার ঘটনাটা সংগ্রহ করা আর কি, ওর মায়ের নিজের ঘটনা। জি, বলুন। তো ছোটবেলায়, ওই অনেক আগের ঘটনা, তো ওর ছোটবেলার থেকে আর কি, ও যখন ক্লাস 8-এ পড়ে এবং মাদ্রাসায় লেভেলের ছেলে আর কি। তো ওরা যে বাসাটা থাকতো, ও বাসাটায় আপনার স্পেসটা একটু কোনাকুনি আর কি। ওখানে এক সাইড দিয়ে 6টা রুম, আর এক সাইড দিয়ে 3টা, আর এক সাইড দিয়ে দেখা যায় 4টা রুম, এরকম কোনাকুনি। কোন জায়গাতে? সাভার বাইপেল। সাভার বাইপাই? হ্যাঁ, মানে ওই বাইপেল। জি, ঠিক আছে, নবীনগরের পরে আর কি। জি, তারপরে? তো ওর মায়ের যে ঘটনাটা ওই সোলেমানুর নাম, ঠিক আছে, ওর মায়ের নিজের ঘটে যাওয়ার ঘটনাটা আমি আপনার কাছে বলে তুলে নিচ্ছি। জি, আমরা ঘটনাতে প্রবেশ করি। জি, তো ওর মা, ওর ঘরে পুরো ফ্যামিলিটাই ছিল, পুরো ফ্যামিলি ওর ঘরে। ওর ছোট বোন 2জন এবং ওর ভাই, বড় ভাই, ওর বাবা, ওর মা, ওরা সবাই ঘরে। কেননা কোনো এক কাজে, মানে কোনো এক প্রয়োজনে পানি আনার জন্য কলে চলে গেছে, কলপার। জাস্ট ওইখানে কোনো চাপ কল নেই, টিপ কল আর কি। তো এখানে ওই পানি আনতে যাওয়ায় পাশে ছিল বাথরুমের পাশে ছিল কল পানি নেওয়ার জন্য। তো কলস নিয়ে যখন পানি আনতে ওই কলের ধারে গেছে পানি সংগ্রহ করার জন্য, তো পানি যখন নিতেছে কল ছাড়ছে, পানি পড়তেছে। তাৎক্ষণিক সময় বাথরুম থেকে ডাক আসলো, শোনেন। তখন আর খালা এমনি কিছু শুনতে পারে নাই, বুঝতে পারে নাই, জানো নাই। তো কি মনে করে বাথরুমের দিকে তাকাইছে, এরকম চেহারা, মানে বিস্কুট চেহারা আর কি, মানে চেহারাটা খুব ভয়ানক, যাকে বলা হয় পেতনি আর কি বলে। তো এই শব্দটা আমি আগেই তুলতাম না, তারপর বলেই দিলাম। তো ওনাকে ডাক দিছে, উনি শোনে নাই। তখন পেছন থেকে খালার চুল টাইনা ধরছে, আর খালা অনেক চিল্লাচিল্লি করছে, ডাকাডাকি করছে। হ্যাঁ, ওনার ছেলেদের ডাকাডাকি করছে, ওনার স্বামীরও ডাকছে, মেয়েদের ডাকছে, কিন্তু এত জোরে ডাকতেছে, কিন্তু ওনার ডাক কেউ শুনতে পারতেছে না, কোনো ক্রমেই শুনতে পারতেছে না। মানে ওনার ডাকে এরকম লাগতেছে গলা ছিঁড়ে যেতেছে, হ্যাঁ, কেউ শুনতেছে না। আর ওনার সাথে ওই জায়গায় অনেক যে ধস্তাধস্তি হইতেছে, এটা আসলে কেউই জানে না। আর কেউ কলপারে ওই কলের ধারে কেউ যায় নাই গা এই পর্যায়ে। তো কোনো এক সময় ওই হাতের সামনে যে কলসিটা ছিল ভরতে গিয়ে ওই কলসিটা মানে জোরে ফিকা মারছে দরজার সামনে। যখন এসে কলসিটা পড়লো, হ্যাঁ, দরজার সামনে এসে যখন কলসিটা পড়লো, কলসিটা পড়ায় এখন ঘর থেকে কি বললো, কি পড়ছে এই বলে ঘর থেকে খালু আর ঘর থেকে বের হয়ে আইছে। কিরে, কলসিটা এখানে কে? এখন পরে দেখে খালায় নাই, খালায় কই গেছে? কলে গেছে। কলের সামনে যায় দেখে খালায় গঙ্গাইতেছে আর কি, মানে খুব মানে অন্যরকম একটা ভয়েস আর কি, গঙ্গি করতেছে, মানে শব্দ অন্যরকম। গার ভিতরে
শরীরে অন্যরকম আর কি চুলকানো মানে খামচানো দাগ আর কি এরকম শরীরে, মানে খুব অবস্থা খারাপ, চোখগুলো বড় বড় হয়ে রয়েছে, ওনার দিকে মানে তাকানোর মতো না আর কি, যেই তাকাক না কেন ভয় পাইতে হবে। ভয় কি জিনিস এইরকম ভাবে মানে চোখ লাগে কি বের হয়ে আসছে আর কি, যেমন সাধারণ একটা মানুষের চোখ কতটুকু হতে পারে, 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি, কিন্তু চোখগুলো এত বড় দেখায় 1.5 ইঞ্চি এরকম হবে, এত বড় বড় চোখ হয়ে গেছে। লিঙ্কন ভাই আসলে আমি ওখানে ছিলাম না, আমি যখন শুনছি ওই তখন এটা অনুভব করলাম আর কি, এরকম আর কি ওর কাছ থেকে যেভাবে আমি শুনতেছি, ও চোখের পানি ফেলতেছে আর আমার কাছে বলতেছে যে ওর মায়ের কি এরকম ঘটনা গেছে আর কি। আচ্ছা, প্রায় 6 মাস ওর মাকে এই অনেক কবিরাজ, এত কবিরাজ দেখাইছে, কোনোভাবেই সুস্থ করার মতো না, সুস্থ করে না এবং সুস্থ করতে পারেই নাই। তো এক এক কবিরাজ এক এক কথা বলে যে থাকবে না, চলে যাইব, অনেক কথা আর কি। তো এক পর্যায়ে ওর মার টেনশন, ওর মা ঘরে রান্না বাড়া করলে ওরা খাইতে পারবো না, এলে তো ওরা নিজের রাঁধতে পারবো না আর কি, না খাওয়ার পর্যায়ে আর কি। আর বাবা কাম কাজ ঠিক মতন করতে পারতেছে না, যেহেতু ঘরে স্ত্রী এই অবস্থা, ব্যবসা বাণিজ্য ঠিক মতন করতে পারছে না, টাকা পয়সা খালি কবিরাজের পিছিয়ে খরচ করতেছে, মানে সবাই আর কি অন্যরকম আর কি ওই সংসারটায় ফিল করতেছে। তো ও যখন মাদ্রাসায় সবসময় 1 থেকে ক্লাস 7 পর্যন্তই 1 নাম্বারেই থাকে আর কি, রোল 1 থাকেই এই ছেলেটা। তখন ওই লাস্ট পরীক্ষা 8-এর যে শেষ একটা পরীক্ষাটা দেবে, ওই পরীক্ষার সময় ও স্কুলে গেছে, কিন্তু ওই পরীক্ষার সময় গেছে, পরীক্ষার আগে যায়নি। এই জায়গাতে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আমরা ফিরে সেই ঘটনার বাকি অংশটুকু শুনবো। ততক্ষণ সাথেই থাকুন আর শুনতে থাকুন রেডিও ধ্বনি 91.2 FM। আমরা শুনছিলাম শাহিন আলমের প্রথম ঘটনা, এবং ঘটনার একটি পর্যায়ে আমরা বিরতিতে গেছি। তার খালাতো ভাই, তিনি মাদ্রাসা স্কুল যেটা আছে সেখানে তিনি গিয়েছেন, আমরা সেই জায়গা থেকে আবারও শুরু করছি। জি অবশ্যই লিঙ্গন ভাই, আসলে ওই আমার খালাতো ভাইটা ও মাদ্রাসা স্কুলে পড়ে, ও মানে ওর মায়ের এই ঘটনার কারণে ক্লাস ঠিক মতন করতে পারে নাই। তো পরীক্ষার সময় গেছে, যে ছেলেটা 1 থেকে 7 পর্যন্তই মনে করেন নাম্বার 1 রোল থাকে সব সময়, কিন্তু সেই ছেলেটা হঠাৎ করে পরীক্ষার সময় প্রত্যেকটা বিষয়ে 0। আচ্ছা, এটা অকল্পনীয়, এটা কখনো ভাববার মতো না যে মানে খুব বেশ খারাপ রেজাল্ট যেটা বলা যায়, মানে চূড়ান্ত খারাপ রেজাল্ট। হ্যাঁ, যে কটা পরীক্ষা দিছে আর কি প্রত্যেকটাই 0। এখন ওর মন খারাপ হয়ে গেছে, ও করতে পারতেছে না, ও মানে নিজেকে নিয়ে কি করবো বুঝতে পারতেছে না, ও পড়ালেখা করবেই না, নিজে সিদ্ধান্ত নিছে পড়ালেখা করবে, ভালো লাগছে না। হ্যাঁ, পরে মাদ্রাসার যে হুজুর ছিল আর কি, হ্যাঁ, উনি বলছে যে সোলেমান, তোমার সমস্যা কি, তোমার 1 রোল ছাড়া থাকেই না, তুমি এই পরীক্ষা কি করলা, আমি তো ওই স্কুলে কারোর মুখ দেখাইতে পারবো না, আমি তোমার এত ভালোবাসি, এত ভালো জানি, আর তোমার এরকম শুকনা লাগে, তুমি কখনো কিছু বলো না, চুপচাপ আসো, চুপচাপ চলে যাও, হঠাৎ আসো, নিয়মিত ক্লাস করো না, কি হয়েছে কি আমাকে বলো। ও কখনোই মুখ ফাইটা বলে না, মুখ খুইলা বলে নাই যে আমার মায়ের এই ঘটনা। হ্যাঁ, একটা ঘরে এরকম একটা ঘটনা থাকলে সবারই মন খারাপ থাকতেই পারে আসলে। পরে ওই হুজুরটা স্কুলে ওকে হুজুরের কাছে ও কিছুই বলে না বলার কারণে হুজুর নিজেই ওর বাসায় আসছে। তো হুজুর যখন ওদের ঘরে পা রাখার সাথে সাথেই ওর মা লাভ দিয়ে উঠে একটা অশ্লীল চিৎকার দিয়া বলতেছে, তুই এখানে আইসিস কে? আচ্ছা, এই ব্যাপারটা দেখে হুজুর সাথে সাথে বের হয়ে আসছে। হ্যাঁ, বের হয়ে আইসা তো পরে আবার সুলেমানকে ডাক দিছে পরে সুলেমানের কাছে পুরো বিষয়টা শুনতে পারছে, জানতে পারছে। পরে বলছে যে কালকে তুমি আমার বাসায় আসো। বলছে যে জি স্যার, আমি আসবো, ঠিক আছে। তো ওই হুজুরের বাসায় গেছে পরে বলতেছে, তুমি পানিটা আমার মায়ের নিয়ে দাও, ঠিক আছে, এই পানিটা তুমি তোমার মায়ের নিয়ে দাও, ঘরে ছিটায় দাও আর কি, ঘরে ছিটায় দিবা এটা, মানে সেটা একটা পানি পড়া, হ্যাঁ পানি পড়া ঘরে ছিটিয়ে দিলে মানে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে আর কি, ওটা সেটা ঘটবে না। ওকে, তারপরে পানিটা ছিটায় দেয়,
তো 2 দিন থেকে 3 দিন পর আবার ওই সুলেমানের ডাক দিছে, সুলেমান তুমি আমাদের বাসায় আসো, ফোন করছে আর কি, ফোনের মাধ্যমে যোগাযোগ হয়েছে, আসো। তো আসছে, তো যাওয়ায় বলতেছে তুমি আমার বাসায় ভাত খাও। কয় হুজুর আমার এই পরিস্থিতিতে আমি ভাত খাইতে পারবো না, আমার ভাত খাওয়া অসম্ভব, আমার গলা দিয়ে ভাত নামবো না, আমার মায় খুব অসুস্থ, হ্যাঁ আমার মায়ের আজকে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার কথা, আর এই মুহূর্তে যাইতে হইব যত ইমিডিয়েটলি, আমার মা খুবই সিরিয়াস অবস্থা। কয় তুমি ভাত খাও, তুমি খাইতে খেতে তোমার মা চলে আসবো। এখন বলতেছে কি কোন খুশি হয়েছে যে আমার মা আমি ভাত খাইতে খেতে চলে আইব, মানে অন্যরকম বিষয় আর কি। ও ভাবতেছে যে এটা কি সম্ভব নাকি। তারপর বলতেছে যে হুজুর যে আমি ভাত খাইতে খেতে আমার মা চলে আসবো, এটা তো বিশ্বাস করার মতো না। আচ্ছা, কয় এতদিন আমার এখানে ক্লাস করলা, পড়ালেখা করলা, তুমি আমাকে এই বিশ্বাস করো? কয় না হুজুর আমি আপনাকে বিশ্বাস করি, কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার। অসম্ভবকেই সম্ভব করে আমাদের কাজ। আচ্ছা, তুমি নিশ্চিন্তায় তুমি খাও, তোমার মা এখানে চলে আসবে, তবে তুমি ভাত খাইতে থাকো, আমি আসতেছি। এই বইলা হুজুরে ওদের বাসায় চলে গেছে, সাথে কিছু একটা নিয়ে গেছে আর কি, পরে ওর মাকে আনার জন্য। পরে ও ভাত খাইতে খাইতে ওই দিক দিয়ে হুজুর বাসায় যেয়ে ওই সাথে যা নিয়ে গেছে আর কি, ওই 4টা কাগজ নিয়ে গেছে আর কি, কি কি আরবি লেখা, তো 4 কোণায় দিছে। দেওয়ার পরে ওনার শো অবস্থায় ওনার কপালে কি যেন একটা দিয়া চাপ দিয়া ধরছে। আচ্ছা, ধরে ওনারে বলছে যে তুমি কইতো নাইছো। আচ্ছা, পরে সবকিছু বলছে আমি ওই পেছনে একটা আম গাছ আছে, ওই আম গাছে থাকি প্রায় বহু বছর আগে থেকে আর কি। জি, তো ওইটা হলো একটা পেতনি, ঠিক আছে। তো ওনার কাছে কেন আইছে বলতেছে যে আমি আসলে বাথরুমে গেছি, আমি যখন বাথরুম থেকে বের হমু তাৎক্ষণিক ও পানি নিতে আইছে, এখন আমি ওর উপর দিয়ে যাওয়া ছাড়া আমার তো রাস্তা নাই। আচ্ছা, তো ও শর্তা ছিল না, তাই আমি কি করবো, ওর সাথে আমি রয়ে গেছি আর কি, ভালো লাগছে। আচ্ছা, এখন তুমি কি করে যাবা? পরে কইছে যে একটা খাসি মানে ওই গাছটার গোড়ায় আর কি খাসি জবাই দিতে হবে আর কি, খাসি জবাই দিয়া রেখে আসতে হবে, তাহলে ছেড়ে দিব, এই কথা বলছে। আর বলছে যে আরেকটা খাসি মানুষকে খাওয়ায় দেওয়ার জন্য আর কি জবাই করা, ঠিক আছে। আর হুজুর ওনাকে বইলা দিছে এইগুলা করার সম্পূর্ণ শেষ হইলে যে আম গাছটা থেকে তোমার মায়ের ই করছে আর কি, এই তোমার মার গায়ে ভর করছে, ওই আম গাছটায় 3টা চক্কর দিয়ে 3টা কোপ দিতে হবে। তবে একটা কথা না বললেই হয় না, যে আম গাছটার কথা নিয়ে সবসময় খালি কথাটা বলা হয়, এই আম গাছটা কেউ যদি একটা আঁচড় কাটে, আম গাছটা থেকে ডিরেক্টলি রক্ত পড়ে। এখনো যদি আপনি চান লিঙ্কন ভাই, আপনি যদি এখন আমার সাথে যান, আমি আপনার নিজে দেখাই দিতে পারবো যে যদি ব্লেড দিয়ে পোজ দেই, আম গাছে যদিও দাগ বসে কিন্তু কষ বের হওয়ার জায়গায় কিন্তু এখান থেকে রক্ত বের হবে। এখন যদি আমার সাথে যদি কেউ যায়ও, আমি সত্যি প্রমাণ দিতে পারবো। আমরা ভয় টিম থেকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা আমরা মানে দেখে আসবো এবং ভিডিও ধারণ করেও আসতে পারবো। হ্যাঁ, অবশ্যই আসতে পারবেন। এখনো এটা আপনি ওই গাছে মানে যদি আঁচড় কাটেন, জি, কষ পড়ার কথা, সেখানে কিন্তু মানুষের মতো রক্ত পড়ে লাল, কিন্তু এখানে বাউন্ডারি করা আছে, কাউকে যেতে দেয় না, কিন্তু পারমিশন ছাড়া আপনি যেতে পারবেন না। অবশ্যই আমি পারমিশন নিতে পারবো, যেটা আমার পরিচিত এলাকা, আমরা অবশ্যই সেটা যাব। আর এর পরবর্তীতে কি আসলে মানে আর কি ঘটলো, আর কোনো ঘটনা ঘটেছে সেখানে? এখানে এই সমাপ্ত হলো আর কি, জাস্ট ওই যখন মানুষের মানে পাঠা বলি করছে আর কি, খাওয়াইছে, তারপর ওইখানে জবাই দিয়ে ফেলাইছে। হ্যাঁ, আর ওই যে ঘুরা 3টা করে কোপ দিছে আর কি, মানে এটা দেওয়া মানে এখানে সমাপ্ত করলো আর কি। শাহিন আলম ভাই, আপনাকে ধন্যবাদ আপনার প্রথম ঘটনাটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM। আর যে লিঙ্কনের সঙ্গে আপনি রয়েছেন, ঘড়িতে সময় 11:09। আপনার সাথে আছি রাত 12টা পর্যন্ত। অনেকেই সাথে আছেন, সঙ্গে রয়েছেন শাহিন আলম, পেশায় ব্যবসায়ী, সাভার থেকে তিনি এসেছেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আপনার পরবর্তী ঘটনা যেটা, সেটা একটি লাশের ঘটনা। আমরা এই ঘটনাটি এবার শুনবো। জি অবশ্যই ভাই, প্লিজ। লিঙ্কন ভাই, আসলে আমি যে লাশটির ঘটনা আপনাকে বলবো, জি, এটা হলো একটা হাসপাতালের লাশের ঘটনা আর কি। তো আমি আমার এক বন্ধুর সাথে ওই একটা মেডিকেলে গিয়েছিলাম আর কি, যেমন ঢাকার ভিতরেই আর কি। আচ্ছা।
আমরা মেডিকেলটার নাম বলবো না। হ্যাঁ, নাম বলবো না, নাম বললে সমস্যা আছে আমার জন্য। জি। তো আমি যখন আমার বন্ধুর সাথে ওই মেডিকেলে ঢুকলাম, তো মেডিকেলে স্বাভাবিকভাবে আমি ঢুকতেছি ভালো। আচ্ছা। তো চারতলায় আমি বন্ধুর সাথে যাচ্ছি। তো হঠাৎ করে দেখলাম যে একটা রুমের ভিতরে অনেক কান্নাকাটা করতেছে আর কি, চিল্লাচিল্লি করতেছে। আচ্ছা, মানে সেখানকার যারা রোগী বা রোগীর পরিবার, তারা রোগীর পরিবার ছিল আর কি। আচ্ছা। পরে জানতে পারলাম যে মারা গেছে আর কি। তো অনেক কান্নাকাটা করতেছে, কি ব্যাপার। তো আমরা পরে জানতে পারলাম যে লোকটা মারা গেছে। পরে ওই বিষয়টা আমি না ভেবে আর কি আমার বন্ধু ওর যে পেশেন্ট ছিল আর কি, ওই দিকে চলে গেলাম। তো পেশেন্টের কাছে খাবার নিয়ে গেলাম, পেশেন্টকে খাবার দিলাম, খাবার খাওয়ালাম। পরে পেশেন্টের পাশে পেশেন্টের বোন ছিল আর কি। উনি বলতেছে সারা রাত তো আমি ছিলাম, তো দিনে প্রায় 3-4 ঘন্টা, এখন একটু যদি থাকলে বাসায় একটু রেস্ট নিয়ে আসতাম, আর ওই আর পেশেন্টের একটা বোন আসবো, যে ওখানে থাকতে হবে, যত হাসপাতালে একজন থাকতে হয় রোগীর পাশে, তো থাকতে হয়, যে বোন আসবে তো পাক করে খাবার টাবার নিয়ে আসবে আর কি। পরে আমি বন্ধুরে বলছি, তাহলে বন্ধু তুমি আমি আপাতত 3-4 ঘন্টা থাকি হাসপাতালে। হ্যাঁ, তো দুইজন একসাথে তো বেডের পাশে রোগীর পাশে থাকতে দেয় না, তো একজন করে ঘন্টা থাকবো আমরা, যত কষ্ট হোক না আমরা একটু মানে হাঁটা চলার ভিতরে থাকবো। তো আমার বন্ধু যখন ওই রোগীর পাশে আছে, রোগীটা হলো আর কি ও ভাই, হ্যাঁ, এই বন্ধুর ভাই, বড় ভাই। তো আমি ছিলাম বাইরে, পরে ওই রুমের কাছে গেলাম, খালি কেন না যেন আমার খালি মনটা খালি ওই রুমটার ভিতরেই টানতেছে আর কি, ওই রুমটার ভিতরেই টানে, যে এই ওইখানে এত চিল্লাচিল্লি দেখলাম। পরে ওই রুমটার ধারে গেলাম, যে দেখলাম লিঙ্কন ভাই ওখানে যত লোক ছিল কান্নাকাটাই করতেছে। তো আমি গ্লাস দিয়ে, মানে গ্লাস সিস্টেম করা আর কি, ভিতরে তাকে আর দেখানোর মতন দেখা যায় কিনা, ভেতর থেকে আওয়াজ আসতেছে, অনেক কান্নাকাটা করতেছে। আমি গ্লাস দিয়ে তাকে আর দেখলাম যে আসলে ভিতরে কেউ নাই, কিন্তু কান্নাকাটার আওয়াজ। আচ্ছা। আর কিন্তু যাইবার পথে দেখলাম একজন মারা গেছে, তখন দরজাটা খোলা ছিল। কিন্তু হ্যাঁ, আমি যখন ওই যে ফিরে এসে দেখলাম যে দরজা লাগানো, গ্লাসের ফাঁক দিয়ে আমি তাকিয়ে দেখতেছি, কিন্তু ভিতরে নেই কান্নাকাটার আওয়াজ। কিন্তু আমি দরজা খুলতে চাই, খুলতেছে না। আচ্ছা। দরজা খুলতেই আসে না। তো যাই হোক, আমি ওরকম একটা চেষ্টা করি না। যাক, পরবর্তীতে আমি চলে আসলাম, তো বন্ধুর ব্যালকনির সামনেই চলে আসলাম, যে ওর যে জায়গা রুগীটা আর কি, ব্যালকনির সামনে চলে আসলাম। ওখানে কিছুক্ষণ মোবাইলটা টিপা আবার কেন যেন মন যেন ওখানে টানতেছে। আচ্ছা। ওইখানে গেলাম, এবার কোনো শব্দ পেলাম না। ভিতরে তাকায় দেখি অনেক লোক বৈশা রয়েছে, একটা রুগী শোয়া। আশ্চর্য ব্যাপার, 10 মিনিটের ব্যাপার বা 15 মিনিট হবে হায়েস্ট। একটু আগে আমি এই রুমটার ভিতরে কাউকে দেখলাম না, কান্নাকাটির আওয়াজ পাইলাম। এখন দেখি রোগী শোয়া আছে, রোগীর পাশে প্রায় অনেক মানুষ, একটা নার্সও দাঁড়িয়ে আছে আর কি, নার্সের পোশাক পরা, ঠিক আছে। তো আমি ভাবলাম যে এটা কোনো ব্যাপার না, হয়তো অন্য কোনো রুগী আইছে রুগীর পাশে, আমি তো চিল্লাচিল্লি নাই, মনে হয় মরার লাশটা গেছে গা। তো যাই হোক, পরে আমি আবার ব্যালকনির সামনে আসার পরে আমার বন্ধু আবার বের হয়ে আইছে, দোস্ত তুমি একটু থাকো, আমি একটু নিচের থেকে একটু আমাদের দুজনের জন্য একটু হালকা একটু কিছু একটা খাবার নিয়ে আসি। তো বিশেষ করে আমি একটু ধূমপান করি, তো আমি বলছি যে দোস্ত আমি তো ব্যালকনিতে থাকি, তাহলে এক কাজ করবো, ওই যে বাথরুমের সাইডে ওই দিক দিয়ে জায়গা আছে, আমি একটু ধূমপান করবো, আমার জন্য একটা নিয়ে এসো আর কি। তো গেছে, ও গেছে যাওয়ার প্রায় আধা ঘন্টা পর চলে আসছে আর কি, আমাদের জন্য খাবার নিয়ে আসছে। আমরা খাওয়া দাওয়া করলাম, একটু রুগীর মানে পানি টানি খাওয়াইলাম, রুগীর কিছু প্রয়োজন দেখাশোনা করতেছি আর কি। পরে আবার বলতেছে দোস্ত আমি থাকি, তুমি বাইরে থাকো, তোমার প্রয়োজন হলে আমি বলবো না, সমস্যা নেই। আমি বললাম ঠিক আছে তুমি থাকো। তো আমি আবার ব্যালকনির সামনে গেলাম পরে কেন না যে না আবার ওই রুমটার ভিতরে আমি চলে গেলাম, যে আমি রুমটা ধারে যাই। বিশ্বাস করবেন কিনা লিঙ্কন ভাই, আমি রুমটার ধারে যখন যাইতেছি, দেখি দরজাটা খুলতেছে আবার লাগতেছে, কিন্তু কেউ যে বের হইলো না ঢুকলো এটা আমি কিছুই দেখলাম না। আমি দূর থেকে দেখলাম। যখন আবার দরজার একের সামনে কাছাকাছি গেছি, গ্লাসটার দিকে তাকাইছি, ভিতরে কিছু নাই, একদম নাই।
আমি অবাক হয়ে গেলাম। আমি দরজা ধরে টানাটানি করি, দরজা খুলতেছে না। আচ্ছা, আসলে আমি মনে মনে ভাবতেছি কি আমার সাথে কিছু একটা ঘটতেছে নাকি এটা সত্য না এমনি, মানে আসলে এটা ভাবা এবং মানার বিষয় না। ওকে। পরে আমি আমার বন্ধুর কাছে চলে গেলাম, যে ওরা ইশারা দিলাম, ডাক দিলাম, একটু বাইরে আইসে আর কি ব্যালকনির সামনে। দোস্ত ওই রুমটার ভিতরে যে রুম মরছে, একজন লোক মরছে, দেখছো না এবার সময়? কয় মরছে কিনা সেটা তো না, কিন্তু কথা হইলো তো আমরা তো দেখলাম লোক লইয়া গেছে, রুগী নিয়ে বাইরে গেছে, গেছে মারা গেছে, এটাই তো দেখছি। এখন রুগী না মরছে তো আমরা শিওর না। আচ্ছা, এটা বুঝতে পারেনি যে আসলে মানে ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে নাকি রোগী ডাইকা নিয়ে যাইতেছে? ডাইকা যে নেওয়া মানে তো একটা ডেড বডি আর কি। স্বাভাবিকভাবে যখন মারা যায় তখন কিন্তু আসলে ঠিকই বডিটাকে নেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন ও তো মানে ভাবছে যে তো লাশ নিছে নাকি রুগী নিতেছে, আমরা তো শিওর না। তুমি আলাদা গুন্দা খালি লাশ লাশ কইতেছো কি লেগা, হয়তো কিছু হইলে বললো আমার কাছে। পরে আমি বন্ধুর কাছে বললাম, দোস্ত ওই রুমটার কাছে আমি এমনি একটু গেছিলাম, তো যাওয়াই দিকে দরজাটা অটোমেটিক খুললো, আবার লেগে গেল, কিন্তু কেউ বের হইলো না ঢুকলো, আমি কিছুই দেখলাম না। কিন্তু যখন ওই যে জালনাটা আছে, যে গ্লাসটা লাগানো আর কি, ওই দিক দিয়ে ফাঁক দিয়ে তাকায় দিক ভিতরে তো কেউ দেখি না। কয় ভিতর কেউ দেখো না? আচ্ছা ঠিক আছে চলো আমি যাই। ও যাওয়ায় ও যখন গেছে তখন আসলে দেখি কি একটা রুগী, আবার ওই যে কয়েকজন দেখছি ওই একই 2-3 মিনিটের ভিতরে, মানে ওকে যা বলছি বলার পর ওইখানে গেছে একই ঘটনা। কয় দোস্ত এখানে নতুন রুগী আইছে, এরা কোনো ভাবনের বিষয় না, কোনো ঘাবড়ানোর বিষয় না। হ্যাঁ তুমি এক কাজ করো, তুমি যাও আমার ভাইয়ের পাশে যায় বসো, কিছু লাগলে হেল্প করো, আমি দেখি। পরে ও ব্যালকনিতে আসছিল, ও বলে কয়েকবার গেছে উঠতে, আমি শুনতে পারলাম। ও বলতেছে যে না আমি ওই একই রুগী দেখতেছে আর কি, একই পর্যায়ে ওখান থেকে লোক যাইতেছে আইতেছে, খাবার নিয়ে যাইতেছে, খাবার নিয়ে আসতেছে বা বেরোইতেছে, বা ওষুধ স্যালাইন কত কিছু নিয়ে আসতে যাইতেছে, নার্সও আইসে গেছে, ও দেখছে এইগুলা। ও বিশেষ তেমন একটা কিছু দেখে নাই। আচ্ছা। পরে এক পর্যায়ে আমি এটা ওর শোনার পরে ও যখন ওর পরে জানার পরে আমি চালাকি কইরা ওর ওই ব্যালকনির কাছ থেকে আমি আর ওইখানে ছিলামই না, ওই দরজার সামনে দাঁড়িয়েছি। কখন দরজাটা খুলে কখন বের হয় কখন কি এটা আমি দেখবো, মানে আমি সত্যিটা জানতে চাইতেছি। তো যখন দেখলাম হঠাৎ দরজাটা ভেতর দিকে আর কি, হ্যাঁ আস্তে করে বেরোয়, মানে খুলতেছে আর কি, খুলছে। তো আমি তখনই দরজাটা চাপ দিয়ে ধরছি খোলা অবস্থায়, পা দিয়ে বাজায় রাখছি যেন না লাগে, ঠিক আছে। এখন দেখি ওই ভেতর থেকে একটা ঠান্ডা একটা হাওয়া কেমন যেন বের হয়ে আসলো, মানে এমন ঠান্ডা, মানে এসি চালে কি ঠান্ডা তার চেয়ে বেশি। তো আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে রুমটা বাহির থেকে পুরো ক্লিয়ার দেখা যায়, তারপরও আমি কেন যেন আমি ভিতরে ঢুকলাম আমার সন্দেহটা দূর করার জন্য। আচ্ছা। পরবর্তী ক্ষেত্রে আমি ঢুকে সম্পূর্ণ চেক করার পরে আসলে এখানে কিছু পেলাম না, বের হয়ে আসলাম। আসার পরে আমি রিসিপশনে গেলাম, এই ব্যাপার কয়খানে 3 দিন আগে একটি লোক মারা গেছে, এই ব্যাপার ওই রুমে আমরা কোনো লোকই দেই না। আর তুমি যে এত কিছু দেখছো তো বাবার বিষয় না, তুমি বেশি না গেলে আমাদের সিসি ফুটেজটা দেখো। তো দেখার পর আমি শুধু আইসি গেছি এই সেই আমার বন্ধুর নিয়ে কি করছে না করছে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখাইলো। তখন আমার বিশ্বাস হলো যে আসলে যে আমি যে লাশটা নিয়ে আমি দেখলাম, হ্যাঁ 3 দিন আগে মারা গেছে, 3 দিনের ভিতরে ওনাদের কোনো রুগী ওখানে শিট করা হয় নাই আর কি। এ হলো আমার ঘটনাটি আর কি। দেখুন ভাই আমি এই লাশ নিয়ে এই ঘটনাটা আমি শেয়ার করলাম আপনার কাছে, না করে পারলাম না। শাহিন আরবকে অনেক ধন্যবাদ। আসলে এই ধরনের ঘটনা ঘটবার পরে সেটাকে যুক্তির কোন মানদণ্ড দিয়ে আসলে বিশ্লেষণ করতে হয় সেটা কিন্তু আমার জানা নেই। শুনছেন রেডিও ধ্বনি 91.2 FM, আর্চে লিঙ্কের আপনার ভয় বন্ধু হয়ে আছি রাত 12টা পর্যন্ত, সঙ্গে রয়েছেন অনেকেই। আমরা আবারও শাহিন ভাইয়ের কাছে চলে যেতে চাইছি। শাহিন ভাই আপনার অ্যাম্বুলেন্সের ঘটনাটা এবার আমরা শুনব। জি অবশ্যই লিঙ্কন ভাই, আসলে অ্যাম্বুলেন্সের ঘটনাটা হলো জাস্ট আমি আমার এক বন্ধু, তো ও যখন আমাকে ওর কেউ কোনো এক আত্মীয় আর কি, মানে কিরকম সম্পর্কের আত্মীয় হয় সেটা আমি জানি না। তো আমার বলতেছে যে একটু গ্রামের বাড়ি যেতে হবে, এখান থেকে বরিশাল আর কি, এত দূর। তো কি হয়েছে বলতেছে যে ওর এক আত্মীয়, মানে সম্পর্কে কি জানো খালা না কি জানি হয় আর কি, মহিলা, হ্যাঁ মারা গেছে। এখন কেউ যাইতে পারতেছে না,
এখন অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছে আর ও আছে। এখন ও বলতেছে যে তুই যদি সঙ্গে যাস তাহলে আমি একটু যাওয়ার জন্য সাহস পাই আর কি, যেহেতু লাশ নিয়ে যাবো। হ্যাঁ, লাশ নিয়ে জানো তো রোড জার্নি একটু ভয় থাকতে পারে, আমার একটু ভয় লাগে, আমি তো সব বিষয়ে একটু ভয় পাই। আচ্ছা, তুই যদি মনে কর সাথে যাস তাহলে আমার একটু ভয়টা থাকে না। তো আমি ঠিক আছে, আমার হাতে সময় আছে, ব্যবসা বাণিজ্য একটু মানে একটু নর্মাল যাইতেছে, তখন চিন্তা করলাম আমিও 2 দিন রেস্ট নিই আর কি, ঘুরে আসি, যাই ওর খালার লাশ আর আত্মীয় লাশটা নিয়ে তো চলে যাই আর কি। পরে ও অ্যাম্বুলেন্স আনছে, ওই অ্যাম্বুলেন্সের লাশ, আর ও আমাকে রেডি হতে বলছে। আমি 2 সেট জামা কাপড় নিয়ে নিলাম। তো ও, আমি আর ড্রাইভার, এই 3 জন, এছাড়া অন্য কোনো লোক নাই। অ্যাম্বুলেন্সের লাশের লগে কোনো লোক দেয় না, যেহেতু কাভার করা। অ্যাম্বুলেন্স কিন্তু কাভার করা। নর্মালি যেসব অ্যাম্বুলেন্সে রোগী টানাটানি করে ওই ধরনের না, ওটা লাশেরই আর কি। তো আমি, আমার বন্ধু আর ওই ড্রাইভার যখন এখান থেকে আমার এই যে আরিচা ঘাট বলে আর কি, আরিচা ঘাট এই পর্যন্ত নর্মালি ভালো, মোটামুটি ভালোই, গাড়িটা ভালোই গেছে। তারপরে যখন ফেরি পার হলো আর কি, ফেরিটা যখন ওপার গেল, কিছু মাইল 10 মাইলের মতন বা 15 মাইলের মতন একটু দূরে গেছে, যাওয়ার পরে এখন গাড়িটা আসলে স্লো চলতেছে। যতই মানে গাড়ির পাওয়ার বাড়া দিতেছে কিন্তু গাড়ির স্লো চলতেছে, গাড়ি চলতেছে না। তো ওই 120 না কততে টানে এরকম নাকি, আমি তো আসলে গাড়ির ব্যাপার বুঝি না। তো গাড়িটা স্লো চলতেছে। তো ড্রাইভার ভাইরে বললাম, ড্রাইভার ভাই কি হয়েছে, গাড়ির কোনো সমস্যা হয়েছে, লাগলে একটু চেক করে লন, ঠিক আছে? আর এমনিতে এখন সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ, মাগরিবের আজান দিয়ে দিব, মাগরিবের আজান দিয়ে দিব। তো মাগরিবের আজান অলরেডি বলতে বলতে পড়িয়ে গেছে, মাগরিবের আজান হয়েই গেছে ওই টাইমে। তো পাশে কয়েকটা দোকানও ছিল, দোকানের পাশে আমরা চাটা খাইলাম, খাওয়া দাওয়া করলাম। জি, খাওয়া দাওয়া করার পরে আবার রওনা দিলাম। গাড়ি কিছুক্ষণ প্রায় 5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার ভালো চলছে, আবার একই অবস্থা, গাড়ি টান ওঠে না, টান উঠতেই চায় না গাড়ি। প্রয়োজন এমনি স্বাভাবিক যদি মানুষ অটো রিক্সাগুলা চলে, যেমন ঢাকা সিটিতে যে অটো চলে না, জি, এই মৌসুমে চলতেছে। আচ্ছা, মানে জোরে আর গাড়ি চলতেছে না, স্পিড নেই। ওকে, বলতে গেলে একবার স্পিড নেই। জি, তারপরে কি ঘটলো? ওনার গ্যাসও ফুল আছে গাড়ির ভিতরে, আবার ওভার তেলও করা আছে, যে গ্যাস শেষ হয়ে গেলে তেলে চলে, ঠিক আছে, এরকম করা আছে আর কি। তো গাড়ি আগায় না। পরে আমরা চিন্তা ভাবনা করলাম, আমি কিন্তু বিষয়টা কিছু একটা ভাব মূর্তি মানে বুঝতে পারছি আর কি। আর ড্রাইভার তো আগে থেকে জানে, কারণ ওনাদের সাথে অহরহ ঘটনা ঘটেই থাকে আর কি, অনেক রকম অনেক সিচুয়েশন ওনাদের করতে হয় আর কি, মেনটেন করে চলতে হয়। কিন্তু আমার বন্ধুটারা আমি বুঝতে দিতাছি না। তো আমার বন্ধুটা তো ভয় পাইবো, সেজন্য আমি বললাম ঠিক আছে, হয়তো গাড়ি কোনো প্রবলেম, দোস্ত তুমি টেনশন করো না, গাড়ি আস্তে আস্তে যাক। এখন যাইতে যেতে এক পর্যায়ে রাত হয়ে গেছে, গ্রামের গভীর, 2 সাইডের রাস্তা, দোকানপাট খুবই কম, অনেক দূরে দূরে আর কি। যদিও দোকান 4-5-6 কিলোমিটার দূরে আর কি দোকান দেখা যায়, 2-4টা করে, গ্রামের বাড়ির বিষয়। তো যাওয়ার পথে এক পর্যায়ে এক জায়গায় হঠাৎ করে গাড়িটা এখন আর স্টার্টই নিতেছে না, চলতেই চাইতেছে না। যখন গাড়িটা ব্রেক ওইখানে হইল, পরে আমরা নামলাম। তো ড্রাইভার কইতাছে কি, আসলে এখান থেকে দোকান কত দূর, একটু দোকান থাকলে একটু রেস্ট নিয়ে লাগলে আবার একটু টাইম নিয়ে আমরা একটু রওনা দিতাম, ঠিক আছে? মানে আমার বন্ধুরা মনে মনে একটু অন্যরকম মনে করতেছে যে আসলে কি কিছু একটা ঘটতেছে নাকি। আমার কইতাছে, মানে আস্তে আস্তে বলতেছে, দোস্ত আসলে কিছু তুমি বুঝতে পারতেছো? আমি কই না, তো কিছু হয় নাই, গাড়ি নষ্ট হয়ে গেছে গা। কয় দোস্ত, এই রাইতে এই যে এই রাস্তাটার ভিতরে, হ্যাঁ, শুনশান, হঠাৎ মাঝে মধ্যে একটা করে বাস গাড়ি যায় আহে, কিন্তু এই ছাড়া একটা মানুষও দেই না। এই জায়গাটা গাড়ি নষ্ট হওয়ার ঠিক হয়েছে, আল্লাহ কি এটা ঠিক করছে? আমি যে লাশ নিয়ে যাইতেছি আমরা, আল্লাহ কি এই টাইমে এটা নষ্ট করা উচিত হয়েছে? হ্যাঁ, ও মানে এরকম ধরনের কথা বলতেছে। আমি বললাম যে আল্লাহ কর, কোনো ব্যাপার না, এটা কোনো সাবজেক্ট না, ঠিক হয়ে যাবে গা। পরে কিন্তু ড্রাইভার জানে যে গাড়ির কিছু হয় না গা। পরে আমি আর ড্রাইভার একটু নীরবে বইলাম, ও বইল
পরে ওরে ভিতরে রাখছি, কিন্তু আমরা কিন্তু পাশেই আছি আর কি একলগে। পরে আমি নাইমা এদিক দিয়ে নাইমা ঘুরে ড্রাইভারের কানে কানে বলছি যে ভাই আবার চেষ্টা করেন, ঠিক আছে? বলতেছে গাড়ি আজকে চালানি দেবো না, অবস্থা অন্যরকম। তো আমি বলতেছে অবস্থা অন্যরকম, বুঝতে তো পারছি। এখন কোথা থেকে মানে পেছন থেকে দেখা যাইতেছে লুকিং গ্লাসে একটা লোক হাইটা হাইটা আমাদের গাড়ির সামনের দিকে আসতেছে, মানে ওই দিকে যাইব এরকম লুকিং গ্লাস আমি দেখলাম। আমি বললাম ভাই ওই যে ওই লোকটা আইতেছে, ওনার জিগায় আশেপাশে কোনো দোকান আছে জিগান। পরে ওই লোকটার আসার পর আঙ্কে কাকা আসলে আশেপাশে কোনো দোকান আছে? বাবা দোকান তো আসলে বহু দূর আছে, তবে এই রাইতের দোকানপাট বাবা খোলা পাইবা না, কারণ সন্ধ্যা 7টা 8টার ভিতরেই দোকান বন্ধ হয়ে যায়। এখন প্রায় 10:30 বাজে, এখন তুমি দোকান খোলা পাইবা না। এখন 3 জন মানুষ একটা গাড়ির মধ্যে ঘুমানো সম্ভব না, ঘুমানো কোনো পক্ষেই সম্ভব না। তো আমি কইলাম আশেপাশে কোনো বাসা বাড়ি আছে? এখন বলতেছে যে আশেপাশে বাসা বাড়ি একটু, তুমি গাড়ি কি নষ্ট হয়েছে না? ঠিক আছে। আমি কই না, গাড়িটা একটু খারাপ হয়েছে, তো আমাদের একটু নিজে বিশ্রাম নিতে হইব। 3 জন লোক, এইদিকে তো 3 জন লোক দেখলে তো দাওয়াইব চোরমোর কয়া, পরে বিপদে পড়বা। তোমরা এক কাজ করো, গাড়িটা পারলে ঠেলে মেলে লয়ে যাও, ওই সামনেই একটা বাসা পাইবা। ঠেলে নিয়ে গেলে গাড়ি দেখলে বুঝবো যে হ্যাঁ ঠিক আছে। পরে আসলে আমরা ঠেলছি, 2 জনে ঠেলছি, ড্রাইভার সামনে। গাড়ি কিন্তু স্টার্ট নিতে আসে না, গাড়ি চলে, হ্যাঁ আস্তে আস্তে নিতে আসি, আস্তে 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 নিতে আসি। গাড়ি সামনে গেছে, একটা বাসা, একের রাস্তার লগেই বাসা। হ্যাঁ, বিশেষ করে বিল্ডিং বাড়ি আর কি। হ্যাঁ, বিল্ডিং বাড়ি, লোহার গেট আছে, সামনের ডিজাইন গুলা অনেক সুন্দর, আনকমন, বাগের ডিজাইন মিজাইন অনেক কিছু। পরে গাড়িটা গেটের সামনে রাইখা ভিতরে যে দরজা নক করলাম। দরজা নক করার পরে ওনারা একটা লোক বেরিয়েছে আর কি, মোটামুটি বয়সী লোক বেরিয়েছে, হাতে এরকম একটা বড় একটা দানিয়া। ভাবছে এই রাইতে লোক আইছে বাইরের কি না কি। হ্যাঁ, 2-3 জনের গলা, বুঝছেন? ওনারাও একটু ভয় পাইছে আর কি। পরে কইলাম যে আমাদের অ্যাম্বুলেন্স আসলে একটু ডিস্টার্ব হয়েছে, আমরা একটু এখানে একটু বিশ্রাম নিতে চাই। এখন প্রায় রাত্র 10:30 11টা এরকম টাইম হয়ে গেছে, আসলে সারাটা রাত গাড়িতে 3 জনে থাকা সম্ভব না। হ্যাঁ, তো আমাদের বরিশাল একটা গ্রামের যেতে হবে আর কি, গ্রামটার নাম এখন আপাতত আমার মনে নাই, তো যেতে হবে। এইগুলা বললাম আর কি। উনি বলতেছে যে না, তোমাদের প্রবেশ করা নিষেধ, তোমরা গাড়িতে আসো, গাড়িতে যাও, নাহলে এখান থেকে তাড়াতাড়ি সরে যাও, আর নাহলে বিপদে পড়বো, আমরা কিন্তু সমস্যা করবো। ঠিক আছে? মানে ওনারাও ভয় পাইছে যে তো লাশের গাড়ি, খুব স্বাভাবিকভাবে এখানে কোনো একটা ভয় ভিত্তিক কিছু একটা ঘটতে পারে, মানে ওনারা একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়ায় গেছে। পরে আমাদের কিছুতেই ঢুকতে দিল না। তবে কিছু খাওয়া দাওয়া চাইলে আমি খাওয়া দাওয়া দিতে পারি আপনাদের, কিন্তু থাকার জন্য দুঃখিত, হ্যাঁ আমার পক্ষে সম্ভব না। আমি বললাম কি, তাহলে কিছু একটা দেন, আমরা বিছায় আপনাকে উড়ানেই থাকি, যদি কয়েলটা দেন। এখানে থাকাই সম্ভব না, সরে যান, এখান থেকে চলে যান। পরে আসলে কি করব, ওই ঠেলতে একটু সামনে নিয়ে তারপর আমরা গাড়িতে ছিলাম। তারপরে দেখি কি, ওই সাইড দিয়ে যে মনে করেন ঢালু যে একটা রাস্তা, ক্ষেত নামলে কিন্তু ক্ষেত পড়ে আর কি, ঢাল আর উপরে রোড আর কি, ওই দিক থেকে 2টা লোক হুজুর আসতেছে। আইসা আমাদের কেমন ব্যাগ ডালাটা খুললো, খুললা লাশটা বের করে লইয়া যাইতেছে গা, লাশটা বের করে নিতেছে। এখন আমার বন্ধু কইতেছে দোস্ত, হুজুর 2টা লাশটা বের করে নিয়ে যেতেছে। হ্যাঁ, তারপর আমরা ওই ড্রাইভার তো বুঝতে পারছে, ড্রাইভার কইতাছে যে তোমরা আসলে কথা বেশি একটা বললো না, আর তোমার বন্ধু, আমার বন্ধুর কথা কইতাছে, আপনার বন্ধু জানি কথা না বললে, কথা বললে একমাত্র আপনি বললেন, ঠিক আছে? আপনার বন্ধুর কিন্তু কথা বললেন না। হ্যাঁ, প্রয়োজনে আপনার বন্ধুর গাড়িতে রাখেন। পরে হ্যাঁ, এই যে বন্ধুর গাড়িতে, ঠিক আছে, নিশ্চিন্তা মনে করে গাড়িতে রাখলাম। রাখার পরে আমি আর ওই ড্রাইভার বলতেছি, লাশ নিয়ে যান কই? কইতাছে যে লাশ নিয়ে যাইতেছে, মানে আমাগো লাশ আমরা নিতেছি, তোগো সমস্যা কি? পরে আমরা এইগুলা শুই না, পরে ঘাবড়াই গেছি। পরে চিন্তা করলাম যে এখানে কিছু একটা ঘটতেছে। তারপর আমরা ড্রাইভার আমাকে মানে ইশারা দিল আর কি, চলে আসেন, কথা বলার দরকার নাই। হ্যাঁ, আমি বললাম যে লাশ নিয়ে যেতেছে, লাশ নেয় না, আপনি আসেন, ব্যাস। পরে আমরা গাড়ি দ্বারা চলে গেলাম গা।
চলে যাও, কইতাছে কি আপনি টেনশন করেন না, আপনি বুঝলেন এইসব বিষয় আপনি জানেন, ঠিক আছে, কোনো কথা বলেন না। পরে ও আবার কাঁদতেছে, আমার বন্ধু, ওর গাড়ি দাঁড় গেলাম পর বন্ধু কাঁদতেছে, দোস্ত আমার খালার লাশ লয়ে গেছে, আমরা কি কম, কেমনে কি কম, লাশ নেয় গিয়া আসলে ওনারা লাশের কাপড়টা দরকার, কাপড়টা পাল্টায় কাপড় নিয়ে গেছে আর কি। মানে আমার বন্ধুরে বুঝ দিল আর কি, কাপড় নিয়ে গেছে, মানে ভয় যেন না পায় আর কি। তো ওখানে একটা দুর্ঘটনা ঘটলে এই জবাব দিব কে, মানে ড্রাইভারের হিসাব হলে এই জবাবটা দিব কে? কিন্তু আসলে লাশ নেয় আর লাশ নিবেও না, এটা ড্রাইভারও জানে। এখানে ওদের হলো ভয় দেখানো আর কি বিষয়টা। পরে কইতাছে আচ্ছা ঠিক আছে, তাই দেখি গাড়িটা স্টার্ট চেষ্টা করে দেখি, গাড়িটা চলেনি। হ্যাঁ, এই কথা বলে ড্রাইভারটা স্টার্ট দিয়েই মানে স্টার্ট হয়ে গেছে আর কি, গাড়ি চলতেছে। আমার বন্ধু খুশি, কইতাছে গাড়ি তো স্টার্ট হয়েছে, ভালো কথা, আমার খালার লাশ কো? অন কইতাছে কি যে তোমার খালার লাশ আছে, ওরা কাপড়টা চেঞ্জ করে লিয়ে গেছে, তুমি ভয় পাইও না। কইতাছে না আমি ব্যাগ ডালা খুললা দেখমু। কয় তুমি এই ফাঁক দিয়ে গ্লাস দিয়ে দেখো, এই লুকিং গ্লাস দিয়ে দেখো, মানে যে গাড়ির ড্রাইভারের পেছনে যে একটা গ্লাস থাকে আর কি, গ্লাসটা থাকে, ওই গ্লাস দিয়ে কিন্তু ভেতরে একটু দেখা যায় আর কি লাশটা কোন পর্যায়ে কিরকম আছে, লুকিং গ্লাস যেটা। হ্যাঁ আর কি। পরে আমার ওই বন্ধুরা আর কি, ও আবার করছে কি, ওই তাকায় দেখে কি লাশটা উঠা বৈশা রয়েছে, কিন্তু লাশের গায়ে কোনো কাপড় নাই। পরে ও ওইখানেই চিৎকার দিয়া মানে অজ্ঞান হয়ে গেছে আর কি, আমাদের কোলের মধ্যেই পড়ে গেছে আর কি। পরে আমি বললাম ভাই এখন অজ্ঞান থাকুক আর যা থাকুক সমস্যা নেই, কিচ্ছু হবো না, চালান, গাড়ি চলতেছে। পরে আমরা তো বুঝতেছি যে আমাদের সাথে হয়তো কিছু একটা ঘটবে, এরকম ঘটতেই পারে, লাশের গাড়ি এটা ঘটবই, কিন্তু হয়তো কিছু হবে না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমরা জানি। পরবর্তীতে আমরা যখন এগিয়ে গেলাম, যেতে 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 সকালে আমরা পৌঁছে গেছি। পরে ও তখন উড়ে না, পরে ওরা পানি পুনি দিয়ে উড়াইছি। উড়াই পরে ড্রাইভার কইতাছে যে আমরা কিন্তু জায়গা মতনই পৌঁছেছি, কারণ ড্রাইভারের ঠিকানা দেওয়া হয়েছে, ওনার কাছে সবই আছে। পৌঁছানোর পরে ওর এই পানি পুনি দিয়ে ঠিক করার পরে যখন লাশ বাই করলাম তখন ওরা দেখাইছি। পরে দেখছে কি রে, এটা তো অবাস্তব ঘটনা, লাস্ট একে গন্তব্যে আইলো, গাড়িও গন্তব্যে আইলো, কি করে আলি, তোরা কি হাওয়ায় উড়ে আলি না কি হয়েছে, ভালো মন্দ? আমার বন্ধু বিশ্বাসই করতে চাইতেছে না যে আমরা গাড়ি চালাইছি এবং লাশ নিয়ে আইছি। ও লাশটা বহা দেখছে এবং লাশের গায়ে কাপড় দেখে না। আবার ওই জায়গায় গাড়িটা বন্ধ আছিল, বুঝতে পারছেন, গাড়িটা বন্ধ আছিল, কিন্তু চালু করছি কোন সময়, চালাইছি কিভাবে, কোন সময় আইছি, এগুলো আমার বন্ধু কিছুতেই বিশ্বাস করে না। ও ভাবতেছে অকল্পনীয়। এই হলো আমার অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাটি আর কি। আর কি বলবো, শাহিন আলমকে অনেক ধন্যবাদ তার দ্বিতীয় ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য। একটুখানি কমেন্ট নিতে চাইছি, অনেকেই আজকে অপেক্ষা করে আছেন, অনেক কমেন্ট পড়েছে এবং সবাই আশা করছেন যে তার কমেন্টগুলো পড়ে দেব। আব্দুল্লাল জাবে লিখেছেন যে লাশের ইনসিডেন্টটা খুব টেরেবল ছিল। শেখ মাশফি লিখেছেন আমাদেরকে, এইচ মেদফা, আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল আহাদ, জয়েন করেছেন পিয়ারুল ইসলাম, আব্দুল আহাদ, জুম্মান মিয়া, রাশিদুল ইসলাম, রাইসুল ইসলাম রোমন, দেন আশফিক আহমেদ এবং সঙ্গে রয়েছেন তাসতিন আলী, জয়েন করেছেন আমাদের সাথে রাইসুল ইসলাম রোমন, মোর্শেদ খান, সর্দার নাজমুল রনি, মাহমুদুল ইসলাম ফয়সাল, রায়ান ভুইয়া, তারপর জয়েন করছেন জাভেদ খান, লিখেছেন ভাইয়া আছি শেষ পর্যন্ত, রফিন কবির, ইথুন আছেন আমাদের সাথে, অ্যান্ড দেন মেহেদি নূর জয়েন করেছেন, রেদওয়ান তাইফ, রায়হান ইসলাম বিজয়, জুয়েল ঢালি, মিজান, মোহাম্মদ নাজমুল তালুকদার, আব্দুল্লাল জাবের, আব্দুল আহাদ, জুয়েল ঢালি, ফারাবি আহমেদ, আরিয়ান আহমেদ রনি, গনি সানি, আনোয়ার হুসাইন, মহসিন, অ্যান্ড দেন রায়ান ভুইয়া তারা রয়েছেন, এবং আমাদের একজন নিয়মিত বন্ধু সাদিয়া আফরোজ রুনা, তিনি কিন্তু খুব অভিমান করেছেন যে তার আজকে কমেন্ট পড়া হয়নি। অনেকগুলো কমেন্ট তিনি করেছেন, ইনফ্যাক্ট আসলে ঘটনার ফাঁকে ফাঁকে তো পড়া হয়, সো অনেক সময় এমন হয় যে কমেন্ট নিতে গেলে খুব বেশি আমাদের যে ঘটনার ব্যাপারটা রয়েছে, অর্থাৎ যারা অতিথি আছেন তাদের কিছু ঘটনা হয়তো আমরা কম শুনতে পারি। সো মূল ঘটনাকে, অর্থাৎ ভয়ের ঘটনাকে প্রাধান্য দিয়ে লিঙ্কন কমেন্টগুলো কিন্তু পড়ার চেষ্টা করি এবং ধৈর্য ধারণ করতে হবে, তবে আমরা সবার কমেন্টই পড়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, বারিক হাসান আছেন আমাদের সাথে, তারপর জয়েন করছেন সবুজ
আছেন আমাদের সাথে। মোহাম্মদ আজিম আছেন, লিখেছেন অনেক ভয় লাগছে। মোহাম্মদ দীপ খান দীপ, অনেক সুন্দর লাগছে। মিজান আছেন আমাদের সাথে, লিখেছেন আমার কমেন্ট কেন পড়েন না। মিজান কমেন্ট কিন্তু পড়ে দিলাম। মোহাম্মদ শামীম হুসাইন বিজয়, হ্যালো ভাইয়া, লিখেছেন এই বিনীলা লাশের ঘটনাগুলো খুবই ভয়ঙ্কর এবং পুরোই জমে গেছে তিনি বলেছেন। অ্যান্ড জয়েন করেছেন তপু রাজ খান, লিখেছেন আজকের স্টোরিগুলো খুব ভালো লাগলো লিঙ্কন ভাইয়া। আমার সময়টা আচ্ছা, তিনি ভয়কে খুব ভালোবাসেন আর বাংলাদেশের টাইমের সাথে তার আসলে মেলে না, তিনি দেশের বাইরে থেকে আমাদেরকে শোনেন, সে কথা জানিয়েছেন। জাহিদুল ইসলাম লিখেছেন আমাদেরকে, লিখেছেন সেই সঙ্গে মোহাম্মদ ইসলাম ফয়সাল, ভাই আপনার ভয়েসে একটা ব্যাপার আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। অপূর্ব লিখেছেন আমাদেরকে, তারপর সেই সঙ্গে ছোট গোলাপ আছেন ফারহান আহমেদ রাকিব, হাই ব্রো, আই এম নিউ ফ্রেন্ড, আপনাকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ আবদুল্লাহ আল আনাস জয়েন করেছেন আমাদের আরও একজন অতিথি। ইমাজ সৈকত লিখেছেন, ভাইয়ার নাম বলেন। ইমাজ সৈকত আছেন আমাদের সাথে। বারিক হাসান বাড়ি, মোহাম্মদ নাজমুল তালুকদার এবং আরও অনেকেই। আমরা সর্বশেষ একটি ঘটনা শুনতে পারবো, একটু ছোট করে শুনবো। শ্মশানের ঘটনা দিয়ে আজকের আয়োজনটি আমরা শেষ করতে চাই। শাহিন আলম ভাই, আপনার কাছে চলে যেতে চাইছি, সর্বশেষ ঘটনাটি আমরা শুনবো। আমি যে শ্মশানের গল্পটি, এই কাহিনীটা আপনাকে বলবো, যে শ্মশানের, জি হ্যাঁ, সরাসরি ঘটনায় চলে যাই। 5-7 মিনিটের মতো সময় আছে, অবশ্যই সর্বশেষ ঘটনাটি শুনি। মানে ষোলো মৌসুমে বলতে পারবো না, একটু দ্রুতই বলবো। জি বলুন প্লিজ। তো যে শ্মশানের ঘটনাটা বলবো, শ্মশানটা হলো আর কি গ্রামের বাড়ির শ্মশান। তো একটি লোক হিন্দু মারা গেছে, কাঁধে করে নিয়ে যাইতেছে, আর ওই যে পেছন থেকে কি যেন, মানে ওদের ভাষায় বড় হরিবল না কি যেন বলতে বলতে নিয়ে যেতেছে। তো সেই সাথে সাথে আমিও মানে অপর সাইড থেকে আসতেছিলাম। তো দেখি আমার এক পরিচিতি বন্ধু, পরে ওর চোখে পানি দেখে আমি বললাম কি হয়েছে, বলতেছে ওর বাবা মারা গেছে। ওর সাথে সাথে আমি চিন্তা করলাম আমার বন্ধু, ওর সাথে যদি না যাই তাহলে অন্যরকম মনে হইব। আচ্ছা যাই হোক, আমি ওর সাথে যাই, আমি পাশে থাকি। তো আমি ওর সাথে সাথে গেলাম। তো ওর বাবাকে যখন ওই শ্মশানে পড়ার জন্য নিয়ে গেল, কাঠ খড়ি সব দিল, পানি কলসি বা অনেক কিছু এখানে সংগ্রহ করতে হয় আর কি, ঠিক আছে। তো যখন সব কিছু প্রস্তুতি করার পরে যখন পড়ার পর্যায়ে নিয়ে গেল, তখন লাশটা খালি ওই যেখানে চিতাটা রাখে আর কি, মানে লাশটা রাখে ওখানে থাকে না, মানে লাশ পড়ে যায়। তো আবার ধৈর্য উঠায় দেয়, উঠায় দেওয়ার পর 2-3 বার করে এরকম লাশটা খালি পড়ে যায় আর কি। তো ওই যখন শ্মশানের উপরে চিতার উপরে রাখে যে লাশটা পড়বে, কিন্তু পড়ে যায়। তো 2-3 বার পড়ে যাওয়ার পরে চিন্তা করলো যে এদিক দিয়ে যখন পড়ে জায়গা, তো কিছু দিয়ে ঠেকনা দিয়া দিই, তো এদিকে উঁচা নিচা ঢাল হয়েছে। তারপরও এখন পড়ে যায় ওই দিক দিয়া, বারবার লাশটা পড়ে যায়। তো আমি বন্ধুর বললাম, বন্ধু তোমার নিজে ধরতে হইব, ও দাঁড়ায় রয়েছে, ও আর ধরতেছে না, যেহেতু বাবার লাশ, ঠিক আছে, ওর খুব কষ্ট হইতাছে, ও ধরতেছে না। পর ও ধৈর্যও যখন বসাইছে তখন বসছে। আচ্ছা, তখন এখন ওই যে মানে কয়টা জানি ঘুণা দিত আর কি, এরকম ঘুণা দিয়া পরে ওই পানি ফালায়, ওই যে কান্দে করে কলসি নিয়ে, ওইরকম মানে ওরা ওদের যা নিয়ম আছে, নিয়মগুলো আর কি ব্যবহার করতেছে। হ্যাঁ, পরে আগুন যখন ওই ধরাইছে আর কি, যখন আগুনগুলা ধরলো, ওই ধরা অবস্থায় লাশটা খাড়ায় গেছে। আচ্ছা, তো আমার বন্ধু অবাক হয়ে গেল, আসলে লাশটা খাড়ায় গেল কি, আমার বাবা কি জীবিত নাকি? তো এরকম সবাই চিন্তা করতেছে, মানে ভয়ের মতো আর কি দাঁড়ায় গেছে আর কি। পরে আবার ওই বাঁশ বুস লাডি মাডি দেন যা পারছে এটাতে চাইপা ধরছে, ধরে আবার শোয়াই দিছে। শোয়াই দেওয়ার পরে মানে পড়তেছে, এখন তেল টুল যেখানে যা লাগে আর কি, একটু তেল দিতে, ওদের কি জানি একটা তেল দিতে, ওটা দিলে একটু ভালো করে পরে লাশটা ভালো করে খুব যত্ন সহকারে মানে সময় নিয়ে একটু পড়তে হয়েছে। পড়ার পরে ওই ছাই নিছে, আর পরে আরো যা আছে গোছ গাছ ওইগুলা সব কিছু নেওয়ার পরে ও আবার গেছে একটা নদীর ধারে আর কি, আমার বন্ধু। তো গেছে, কিন্তু ওদের আবার একটা নিয়ম আছে, ওরা যদি কিছু করেও, ঠিক আছে, মুসলমান ওদের সাথে থাকতে পারবো না। আচ্ছা, খুব স্বাভাবিকভাবে হ্যাঁ থাকতে পারবে না, ওরা ওদের নিয়মের বাইরে ই করে না। তো আমি ছিলাম, আমি ও লগে ছিলাম, ও না করে নাই যে তুই থাকবি না,
তারপর আমি ছিলাম। তা যাওয়ার পর আমাকে নদীর মধ্যে পানিটা এই কি যেন একটু ফালাইলো, দেখলাম ছাই ফালাইলো না পানি ফালাইলো এরকম কিছু একটা মানে ফালাইলো আর কি। আরও সাথে সাথে অনেক কিছু ছিল আর কি। ফালানোর পরে আমার চিৎকার দিয়ে আমার কাঁদা ধরে বইলা কান্দাকাড়ি করলো, দোস্ত আমার বাবা নাই গে, এই ব্যাপারে এখন আমার দেখবো কে ভালো মন্দ, ঠিক আছে এখন আমি বুঝতে পারতাছি না আসলে কি করব। আমি বললাম যে ঠিক আছে। তা বলতেছে দোস্ত রাত্রে আবি? আমি কই রাত্রে আমু মানে আমার একটু আশা লাগবো শ্মশানে, আমার একটা জিনিস নিতে হইব। এখন আমার খুলা বলতেছে না যে আসলে কি নিব বা কি করব। পরে আসলে কাউকে শ্মশানে পড়ার পরে কিন্তু শ্মশানে ঢুকতে দেওয়া নিষেধ এবং যাওয়া নিষেধ। হ্যাঁ, আরেকজন যতক্ষণ না পড়বে ততক্ষণ যাওয়া নিষেধ। পরে ও যাইব কি যেন মানে স্মৃতি হিসাবে কি যেন একটা আনবো, মানে ওর একটা চিন্তা ভাবনা আছে। তো ও গেল, ও আমার বলতেছে তুই বাইরে থাক আমি ভিতরে যাই। তো দেওয়ালটাকে ও ভিতরে যায়, ওই ওর বাবার একটা লাশের একটা কি পোড়া একটা আপনার হাড্ডির মতো আর কি এরকম কিছু একটা নিয়ে আসছে আর কি। বলতেছে এটা আমি যত্ন সহকারে আমি রাখবো, এটা আমার প্রয়োজন আছে নিজের, ঠিক আছে এগুলো নিয়ে আসে। কি প্রয়োজন আসলে? লাশ মানে লাশের দাহ করবার পরে তার হাড় কেন লাগবে? হ্যাঁ, হাড় কেন লাগবে সেইটাই আমি ওকে বলতে জিজ্ঞেস করলাম আর কি। আসলে এটা কি আনছো হাড়ের মতন, এটা পোড়া হাড়, তুমি এটা আনছো কিসের জন্য? ও পরবর্তীতে বলছে দোস্ত আমার বাবা যখন মারা যাবে তার আগে বলছে আমি তো তোর কিছু দিতে পারলাম না, তো আমি থাকবো না, আমার সময় শেষ। আচ্ছা, তুই আমি মারা গেলে আমার একটা হারাই না তোর সাথে রাখিস, কোনোদিন তোর সমস্যা হবে না, বিপদ হবে না, অমঙ্গল হবে না। হ্যাঁ, তবে এর রাখারও একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী তুই রাখবি। এটা প্রয়োজনে ওদের মন্দিরে একজনই থাকে আর কি, ওই যে পূজা করে আর কি, ওনার কাছে আর কি যাইতে বলছে ওইটা এইভাবে, পরে ওই নিয়ে গেছে। কিন্তু যখন ওই যে হাড়টা আমি হাতে ধরছি ওই হাড়ের থেকে ময়লা আমার হাতে লাগছে। হাতে লাগার পরে তো আমি যখন আবার ওই হাত ধুইতে গেছি আর কি, না ওই কালিকুলি কিছু যায় না আর কি। পরে 3 দিন না 4 দিন আমার হাতে কালি এরকম যায় না, কিন্তু ওই 4 দিনই আমি ওর বাবার স্বপ্নে দেখছি যে ওর বাবা বাজার যায়, বাজার থেকে আসে বা আমার সাথে কথা বলে, বা একসাথে বাবা ছেলে একসাথে আসে আমার সাথে কথা বলে, ভালো মতো কোনো ক্ষয়ক্ষতির কিছু না। যে কয়দিন ছিল মানে 4 দিন আমি স্বপ্নে দেখছি আর কি। পরে ওর কাছে ঘটনাটি শেয়ার করি, দোস্ত এই তোমার বাবার নিয়ে স্বপ্ন দেখি, আমার নিয়ে খুব কান্দে, এখনো ফোনে কথা বললে মানে ওর বাবাকে নিয়ে কথা বলে আর কি। তারপর আমি বলি, ওর সাথে কথা বলি। আসলে আমি অনেক দ্রুতই বলে ফেললাম যেহেতু সময় নেই, মানে আরো এখানে আর কিছু থাকলে আমি বললে অনেক সময় লাগবে, পুরোটা ভালোভাবে বললাম না, কোনো সমস্যা নেই শাহিন ভাই। আমরা পরবর্তী সময়ে আপনার আরো ঘটনা শুনবো, আপনার আরো কিছু ঘটনা ছিল, আজকে আমরা আর শুনতে পারছি না, সময় প্রায় শেষের দিকে। এবং আজকের অতিথিরা ছিলেন সর্দার শাহিন, রায়ের বাজার টালি অফিস থেকে এসেছেন, শাহিন আলম এসেছেন সাভার থেকে, এবং আমাদের আরো একজন অতিথি রাজীব হাওলাদার, তিনি এসেছেন রায়ের বাজার থেকে। তাদের সবাইকে অনেক ধন্যবাদ এই প্যান্ডেমিকের সময়তেও লাইভ আমাদের মাঝে উপস্থিত হয়ে নিজেদের ঘটনাগুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাদের সাথে। সেই সঙ্গে যারা পুরোটা সময় জুড়ে ছিলেন আমাদের সাথে, SMS করেছেন, যারা কমেন্ট করেছেন, যারা পোস্ট শেয়ার করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শেষবারের মতো কিছু কমেন্ট নিয়ে আসি। আজিম হুসাইন, তিনি বগুড়া থেকে আমাদের সাথে জয়েন করেছিলেন, ছিলেন পুরোটা সময় জুড়ে। নীল আকাশ জয়েন করেছিলেন, আরও সময়টা বাড়ানো যায় কিনা। আপাতত সময়টা বাড়ানো যাচ্ছে না, তবে আমরা অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে বিষয়টা জানাবো। আব্দুল্লাল জাবের লিখেছেন ভাইয়া ভালো থাকবেন, অবশ্যই। সাদিয়া আফরোজ রুনা লিখেছেন আমাদেরকে। ফিরোজ আহমেদ, তিনি ভারত মহাসাগর থেকে আমাদেরকে শুনছেন, মালদ্বীপ থেকে তিনি আমাদেরকে শুনছেন। রাশিদুল ইসলাম সাভার থেকে আমাদেরকে শুনছেন। জুয়েল ঢালি, তিনি কামরাঙ্গীর চর থেকে আছেন। মোহাম্মদ দীপ খান দীপ আছেন আমাদের সাথে। রাশিদুল ইসলাম আছেন। আরিয়ান আহমেদ রনি, অ্যান্ড দেন সাদিয়া আফরোজ রুনা আমাদের সাথে জয়েন করেছেন, পুরোটা সময় জুড়ে ছিলেন। আজকে সাদিয়া আফরোজ রুনার কমেন্ট কিন্তু পড়া হয়েছে, রুনা একেবারে পড়া হয়নি তা কিন্তু নয়। দীপিকা রানী হালদার আমাদের সাথে আছেন, লিখেছেন আশফিক আহমেদ, আব্দুল্লাল জাবের, জুয়েল ঢালি, ফিরোজ আহমেদ, অ্যান্ড দেন তাসতিন আলী, মিজান, রাশিদুল ইসলাম, আরও অনেকেই কিন্তু কানেক্টেড আছেন। MA বাসার রিঙ্কু সালাম জানিয়েছেন নাটোর থেকে, এবং সেই সঙ্গে জয়েন করেছেন আব্দুল আহাদ। তারপর রয়েছেন সর্দার নাজমুল রনি, সাদিয়া আফরোজ রুনা,
আশিক আহমেদ জয়েন করেছেন, রায়ান ভুঁইয়া, সেই সঙ্গে আরও অনেকে, বারিক হাসান বাড়ি মিরপুর 13 থেকে তিনি শুনছেন, দীপিকা রানী হালদার ঢাকা থেকে আছেন, স্বপ্ন তুলি আছেন আমাদের সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নাহিদ এইচ রহমান জানিয়েছেন খুব ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। আজকের মতো লিঙ্কারকে বিদায় নিতে হচ্ছে, কেননা সময় একেবারেই শেষ এবং খানিক বাদে ইভান ভাই তার শো নিয়ে চলে আসবেন। আর যে ইভান, আশা করি আপনারা তার সঙ্গেও থাকবেন। আগামী সপ্তাহে লিঙ্কার আবারও হাজির হয়ে যাব, আবারও নতুন কোনো অতিথি আমাদের সঙ্গে জয়েন করবেন এবং সেই পর্যন্ত আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই রেডিও ধ্বনি 91.2 FM এর সঙ্গেই থাকবেন। আজকের মতো শুভরাত্রি।